প্রতি রাতে নিত্য নতুন মেয়েদের টাকার বিনিময়ে ভোগ করে মির্জা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক আয়ান মির্জা। তার কাছে মেয়ে মানুষ মানেই চরিত্রহীন, সবাই টাকা ছাড়া কিছুই বোঝে না। আজ রাতেও তার ব্যতিক্রম কিছু হয়নি। বিছানায় একটা পাতলা জর্জের শাড়ি পরে বসে আছে শেহরিশ। ভয়ে তার গা হাত পা কাঁপছে। এই বুঝি কখন সেই ব্যক্তিটা আসে তাকে ভোগ করতে। কিছুক্ষণ আগে কানাডার রাস্তার ধারে দাঁড়িয়ে আছে আজ শেহরিশ, এবং তার হাতে একটি বোর্ড আছে এবং সেটিতে লেখা আছে সে এক রাতের জন্য বিক্রি হবে। সেই সময় গাড়ি করে বাড়ি ফিরছিলেন আয়ান মির্জা। আজকে তার মাথাটা ঠিক নাই, তার কোনো কাজই সফল হচ্ছে না। হঠাৎ করেই চোখ যায় রাস্তার ধারে থাকা বোরকা পরা মেয়েটির দিকে এবং সেই লেখাটির দিকে। সে সঙ্গে সঙ্গে শিহাবকে বলে, শিহাব, গাড়ি থামা। শিহাব হচ্ছে আয়ানের অ্যাসিস্ট্যান্ট। সে আয়ানকে বলে, কেন স্যার, কি হয়েছে? আয়ান রেগে গিয়ে বলে, শালা শুয়োরের বাচ্চা, তুই আমার কাছ থেকে কৈফিয়ত চাচ্ছিস? তোরে একদম জানে মেরে দিব। তুই জানিস আমি কৈফিয়ত দিতে পছন্দ করি না। শিহাব কাঁচুমুচু কণ্ঠে বলে উঠল, সরি স্যার, ভুল হয়ে গেছে, ক্ষমা করবেন। বলেই সে গাড়ি থামায়। আয়ান সিগারেট টানতে টানতে শেরিসের দিকে আগায়। আয়ান শেরিসের কাছে গিয়ে দাঁড়ায়। শেরিস কিছুটা ভয় পেয়ে যায়। হঠাৎ আয়ান বলে ওঠে, হোয়াট ইজ ইয়োর নেম? শেরিস কিছু না বলে সে রীতিমতো কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। এরকম পরিস্থিতিতে সে কখনোই পড়েনি। আয়ান এবার একটু বিরক্ত বোধ করল। সে এবার চেঁচিয়ে উঠে বলে, হে লেডি, হোয়াট ইজ ইয়োর নেম? আয়ান চৌধুরী নেভার রেসপেক্ট এনিথিং। শেরিস এবার আরও ভয় পেয়ে গেল। সে ধীর কণ্ঠে বলল, শেহরি। আয়ান কিছুক্ষণ ভাবল, তারপর ভেবে বলল, বাংলাদেশি। শেরিস মাথা নেড়ে ছোট্ট করে উত্তর দিল। আয়ান শেরিসকে জিজ্ঞাসা করল, এখানে এত রাতে কি করছেন? শেরিস এবার একটু বিরক্ত হলো। তারপর বলল, দেখি তো আপনাকে নিরক্ষর মনে হচ্ছে না। তা কি লেখা আছে দেখতে পাচ্ছেন না? যদি এমন ফালতু কথা বলতে আসেন তাহলে যান এখান থেকে। আমার কাজে আমাকে করতে দেন, যত সব। আয়ানের মাথা আগে থেকে গরম ছিল। শেরিসের কথা যাও বা ভালো করে কথা বলছিল, কিন্তু শেরিসের এরকম কথা শুনে তার কান দিয়ে আগুন বার হলো। এতক্ষণ টানতে থাকা সিগারেটটা ফেলে মাটির সাথে পা দিয়ে মারিয়ে ফেলে আর রক্তচক্ষু নিয়ে শেরিসের দিকে তাকায়। শেরিস আয়ানকে দেখে ভয় পেয়ে যায়। শালা চরিত্রহীন রাস্তার মেয়ে, তুই আমার উপরে কথা বলিস? বল, কত লাগবে তোর, বল। কথাটা বেশ চেঁচিয়ে বলে উঠল আয়ান। শেরিসের আয়ানের চিল্লানো শুনে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। তাও সে কোনো রকমে নিজেকে সামলিয়ে বাধ্য হয়ে বলল, 8 লাখ। আয়ান জোরে জোরে হেসে দেয়। আয়ানের হাসির আওয়াজে শেরিসের বুকের ভিতরটা ধক করে উঠল। অতঃপর আয়ান বলল, 8 লাখ টাকার জন্য তুই আমার উপরে কথা বলিস? 8 লাখ টাকার জন্য তুই আমার উপরে কথা বলিস? দেখ তোরে আজ রাতে কি করি, চল আমার সাথে। বলেই আয়ান শেরিসকে হাত ধরে টানতে টানতে গাড়ির কাছে নিয়ে আসে। এদিকে শেরিস কোনো উপায় না পেয়ে তার সঙ্গে যেতে লাগে, কারণ তার যে এই টাকাটা খুব প্রয়োজন। শিহাব গাড়ির বাইরে হেলান দিয়ে দাঁড়িয়ে ফোন দেখছিল। হঠাৎ আয়ান বলে ওঠে, শিহাব, গাড়ির চাবি দে। কেন স্যার? এই জানোয়ার, দেখ, বেশি মাথা গরম করবি না, গাড়ির চাবি দে। শিহাব চুপচাপ গাড়ির চাবি দিয়ে দেয়। তারপর আয়ান শেরিসকে গাড়ির মধ্যে বসিয়ে ড্রাইভিং সিটে বসে। শিহাব বেচারা সেই রাতে কষ্ট করে অন্য গাড়িতে লিফট নিয়ে বাড়ি ফিরল। এদিকে আয়ান গাড়ি চালাচ্ছে আর একের পর এক সিগারেট ফুঁকছে। শেরিস পুরো রাস্তায় আর কোনো কথা বলল না, মাথা হেড করে বসেছিল। হঠাৎই শেরিস বুঝতে পারল আয়ান তার হাত ধরে তার একটা ভীষণ বড় বাড়ির মধ্যে নিয়ে যাচ্ছে। গাড়িটা ভীষণ পরিপাটি সুন্দর করে গোছানো, কিন্তু শেরিসের কোনো মানুষের অস্তিত্ব পেল না বাড়িতে। আয়ান তাকে তার বেডরুমে নিয়ে গিয়ে ছুঁড়ে মারে খাটের উপরে
এবং বলে, 30 মিনিট টাইম দিচ্ছি, রেডি হ, তোর কত জোর আমি দেখব। কথাটা বলেই আয়ান দরজাটা ধুম করে মেরে চলে যায়। শেরিশ দরজা দেওয়ার আওয়াজেই চমকে উঠল। সে বাধ্য মেয়ের মতো উঠে বোরকাটা খুলে ওয়াশরুমে চলে যায়। গিয়ে হাতে মুখে পানি দিয়ে বার হয়ে এসে বিছানায় বসে। বর্তমানে শেরিশ ভাবছে যে তারে একটা নতুন জীবনের আলো দেখালো, তারে বাঁচাতে মরতে হলেও মরব, সে ছাড়া যে তার আর কেউ নেই। শেরিশের ভাবনার মাঝে দরজা খোলার আওয়াজ হলো। শেরিশ দেখে আয়ান টলতে টলতে তার দিকে আগাচ্ছে। মনে হচ্ছে নেশা করেছে। শেরিশ তার চোখের পানি মুছে নিল, আর এদিকে আয়ান সেই তার ঠোঁটের সাথে ঠোঁট মিশিয়ে দিল আর ঠোঁটে জোরে জোরে কামড় দিতে লাগলো। শেরিশ ছটফট করতে লাগলো, কিন্তু তার তো আর রেহাই নাই। সারা রাত শেরিশের উপর দিয়ে অনেক ধকল গেল। শেষ রাতের দিকে আয়ান তাকে ছেড়ে দিয়ে উপর হয়ে শুয়ে পড়ে। শেরিশও আর সামলাতে না পেরে শুয়ে পড়ে। সকাল 7টা নাগাদ শেরিশের ঘুম ভাঙে। তার গায়ে ব্লাউজ আর পেটিকোট ছাড়া কিছুই নেই। পাশ ফিরে তাকালে দেখতে পায় আয়ানকে। 6 ফুট লম্বা সাদা ধবধবে শরীরটার কিছুটা অংশের খামচির দাগে লাল হয়ে আছে। ঘুমন্ত মানুষকে দেখে মনে হচ্ছে কতটা নিষ্পাপ। সুঠাম চেহারার মানুষটির হাতে পেশিগুলো বেশ ফুলে ফেপে আছে। শেরিশের শরীর প্রচণ্ড ব্যথা করছে। কাল রাতে প্রচণ্ড ধকল গেছে মেয়েটাকে ছিঁড়ে কুড়ে খেয়েছে আয়ান। আবারও চোখ বোজালো। প্রায় 2 ঘন্টা পর আবার ঘুম ভাঙল। শেরিশের পাশে তাকিয়ে দেখায় আয়ান নেই। হঠাৎই বাথরুম থেকে ফ্রেশ হয়ে বের হয়ে আসলো আয়ান। শেরিশ এবার কোনো মতে উঠে ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। ওয়াশরুমে গিয়ে আয়ান নিজের মুখ দেখে আয়নায় দেখে তার ঠোঁটের কোনা কেটে গিয়েছে। সেখানে রক্ত শুকনো হয়ে লেগে আছে। গায়ে বিভিন্ন জায়গায় লাভ বাইট। সে শাওয়ার ছেড়ে কাঁদতে কাঁদতে নিচে বসে পড়ে। প্রায় 1 ঘন্টা পর সে বাইরে বার হয়ে আসে। এসে দেখে ঘরে কেউ নেই। সে আবার তার বোরখাটা পরতে লাগলো। হঠাৎ করেই ঘরের মধ্যে আয়ান প্রবেশ করলো। সে বলল, নষ্টামি করে আবার বোরখা পরিস? শেরিশ বলল, দেখুন, আমি আপনার সাথে একটা রাত কাটাতে এসেছিলাম। আপনি আমার অনেক উপকার করেছেন, যা আমি কোনোদিন ভুলব না। আর আমি বোরখা পরি বা অন্য কিছু করি, সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। প্লিজ এই নিয়ে কিছু বলবেন না। আয়ান এবার রেগে গেল। সে শেরিশের কাছে এসে তার গাল টিপে ধরলো আর বলল, বড্ড জোর তোর, বল। আয়ান মির্জার মুখের উপরে কথা বলিস? শালা রাস্তার মেয়ে, সামান্য টাকার জন্য নিজের সতীত্ব বিলিয়ে দিস, আবার আমার উপরে কথা বলিস? বলেই তার হাতে থাকা 8 লক্ষ টাকা ছুঁড়ে মারলো শেরিশের দিকে। আয়ান চলে যেতে নিলেই শেরিশ বলে ওঠে, আপনার কাছে এটা সামান্য টাকা হতে পারে, বাট আমার কাছে এটা অনেক। বলেই শেরিশ টাকাগুলো কুড়াতে থাকলো। তখনই আয়ানের চোখ পড়ল শেরিশের ঘাড়ে থাকা একটা কাটা দাগে। আয়ান শেরিশকে কিছু বলতে যাবে তার আগেই ফোনে অন্তুর মেসেজ আসে। মেসেজটা দেখা মাত্রই সে ব্যালকনিতে গিয়ে অন্তুকে কল করলো। এদিকে শেরিশ নেকআপটা পরে মুখ ঢেকে নিল এবং টাকাটা নিয়ে বার হয়ে গেল। বাংলাদেশের কোনায় কোনায় খোঁজ, ওদের দুজনকে আমার জ্যান্ত সামনে চাই। কলিজা ছেড়ে আমি কুত্তাদের খাওয়াবো, পরিবর্তে যা করা লাগে তাই করব, কিন্তু ওদের আমার জ্যান্ত সামনে চাই। জি স্যার, আমি সম্পূর্ণ চেষ্টা করছি। অন্তুর ফোন ডাকতেই আয়ান পিছন ফিরে তাকিয়ে দেখে শেরিশ নেই। সে তাড়াতাড়ি করে নিচে নামে। ততক্ষণে দেখে শেরিশ চলে গেছে। আয়ান সঙ্গে সঙ্গে শিয়াবকে কল করে বলে, এই গাধার বাচ্চা, কোথায় তুই? স্যার, আপনার তো গার্লফ্রেন্ডই নেই, তা আমাকে একটু গার্লফ্রেন্ডের সাথে সময় কাটাতে দেবেন না? আয়ান রেগে যায়। তারপর বলে, 10 মিনিটের মধ্যে আমার সামনে চাই। যদি 1 মিনিটও দেরি হয় তাহলে আমার বন্দুকের গুলি তোর বুক ভেদ করে বার হতে হবে। 1 সেকেন্ড সময় লাগবে না। কথাটা বলেই আয়ান ফোনটা কেটে দেয়। এদিকে শেরিশ তাড়াতাড়ি করে হসপিটালে পৌঁছায়। তাকে দুপুরে 1টার মধ্যে 8 লক্ষ টাকা জমা করতে হবে। তার মিষ্টি মাকে তার বাঁচাতেই হবে, কারণ সে ছাড়া তার পৃথিবীতে আর কেউ নেই। সে তাড়াতাড়ি যায়, গিয়ে টাকাটা জমা করে ডাক্তারকে বলে অপারেশন শুরু করে দিতে। ডাক্তার বলে,
আমরা আর 1 ঘন্টা পর অপারেশন শুরু করব। আপনারা যদি রোগীর সাথে কিছু বলার থাকে তাহলে আপনি বলে নিতে পারেন। ঠিক আছে। শেরিশ তার মিষ্টি মায়ের কেবিনে যায়, গিয়ে দেখে তিনি শুয়ে আছেন। শেরিশ মিষ্টি মায়ের পাশে গিয়ে বসে। শেরিশ বসতেই মিসেস লিলি শেরিশের দিকে তাকালো। শেরিশ বলল, আমার কিচ্ছু হবে না মিষ্টিমা, তোমার আর 1 ঘন্টা পর অপারেশন, তুমি সম্পূর্ণ ঠিক হয়ে যাবে। মিসেস লিলি বেগমের চোখ দিয়ে ফোঁটা ফোঁটা জল বার হলো। সে বলল, মা, তুই এত টাকা কিভাবে জোগাড় করলি? শেরিশ থতমত খেলো। প্রসঙ্গ এড়াতে সে বলল, সেসব কথা পরে হবে, তুমি আগে সুস্থ হয়ে যাও, তারপর না হয় পরে বলবো। মিসেস লিলি বললেন, আমি জানি তুই কোনো খারাপ কাজ করে টাকা জোগাড় করবি না। আমার তোর প্রতি বিশ্বাস আছে যে তুই যা করবি সৎ পথে করবি। মিসেস লিলির কথাটা শুনে শেরিশের চোখ দিয়ে পানি পড়তে থাকলো। বোরকার সাথে নেকাব পরায় অতটা বুঝতে পারেনি মিসেস লিলি। শেরিশ বলল, ঠিক আছে মিষ্টিমা, তুমি তাহলে রেস্ট নাও, আমি বাইরে থাকি। বলেই সে চলে গেল। তার নিজের প্রতি খুব ঘৃণা লাগছে, তার কারণে তার মিষ্টি মা তাকে খুব বিশ্বাস করে, কিন্তু তার যে আর কোনো উপায় ছিল না। তাকে বাঁচাতে তাকে যেভাবেই হোক টাকাটা জোগাড় করতেই হতো। আর হঠাৎ করেই 2 দিনের মধ্যে 8 লক্ষ টাকা জোগাড় করার তার পক্ষে সম্ভব ছিল না। এদিকে বেচারা শিহাব যেমন হোক করে তাড়াতাড়ি আয়ানের বাড়িতে আসে। দেখে আয়ান সোফায় বসে বন্দুক নিয়ে দেখছে। শিহাবের তো যায় যায় অবস্থা। সে আয়ানের সামনে গিয়ে বলে, স্যার বলুন। আয়ান তার হাত বাড়িয়ে ঘড়ির দিকে তাকিয়ে বলে, 20 সেকেন্ড লেট, এবার কি হবে তোর? শিহাব ব্যঙ্গ করে বলে, স্যার 20 সেকেন্ডই তো। আয়ান এবার একটা ভ্রু উঁচু করে শিহাবের দিকে তাকায়। শিহাব বুঝতে পারে যে এমনভাবে হ্যাম করছে, মজা করাটা ঠিক হয়নি। সে বলে, প্লিজ গার্লফ্রেন্ডের জন্য ছেড়ে দিন, খুব কষ্ট করে এখানে এসেছি। আপনার তো আর গাল। বলতে গিয়েও আর বলল না শিহাব, সে সম্পূর্ণ বিষয়টা এড়াতে বলল, হ্যাঁ স্যার বলুন, আপনি কিসের জন্য রেগেছিলেন? আয়ান আর কিছু বলল না শিহাবকে। সেও প্রসঙ্গটা পাল্টে দিল। তারপর বলল, গতরাতে যে মেয়েটা আমার সাথে রাত কাটিয়েছিল, ওরে জ্যান্ত আমার সামনে চাই, যেভাবেই হোক, যেখান থেকে হোক। পুরো কানাডা খুঁজে ওকে আমার সামনে নিয়ে আসবি। আর হ্যাঁ, কোনো রকম যেন শরীরে আঁচ না আসে, নয়তো তুই খুব ভালো করেই জানিস তোর কি হতে পারে। যা, এবার কাজে লেগে পড়। স্যার 1 কাপ কফি। আয়ান রাগান্বিত চোখে শিহাবের দিকে তাকালো। শিহাব বলল, আচ্ছা ঠিক আছে, খাবো না। আসলে কি? স্যার মেয়েটার কোনো ফটো বা কিছু না হলে মেয়েটাকে খুঁজবো কি করে? আয়ান রাগান্বিত কণ্ঠে বলল, তোরে দায়িত্ব দিয়েছি এমনি এমনি? জানি না, যেখান থেকেই হোক ওই মেয়েকে আমার সামনে হাজির কর। স্যার মেয়েটাকে খুঁজে দিলে কিছুদিনের জন্য ছুটি দেবেন তো? আসলে স্যার আপনার জন্য আমার বিয়েটা আটকিয়ে আছে, ছুটি না দিলে বিয়ে কেমনে করব বলেন তো? আয়ান এবার উঠে দাঁড়ায়, বিরক্তির স্বরে বলে, শালা শুয়োর, তোরে যে কাজটা দিয়েছি আগে সেই কাজটা কর, না করতে পারলেই জন্মের ছুটি দিয়ে দেবো। শালা যা এখান থেকে। যাচ্ছি স্যার, আপনি তো না হয় বিয়ে করবেন না, তা আমার বিয়েটা তো হতে দিন। তুই বাড়ি থেকে বের হবি হ্যাঁ কি না? জানোয়ার, দূর হয় এখান থেকে। শিহাব বিড়বিড় করতে করতে চলে যায়। হায় বিয়ে আর আমি। দুনিয়ার কোনো মেয়ে ভালো না, সব মেয়েরা চরিত্রহীন, সব টাকা ছাড়া কিছুই বোঝে না। কি দরকার বিয়ে করার, যেমনভাবে চলছে চলুক। কথাটা বলেই মিস জেনিকে ডাক দেয় আয়ান। মিস জেনি যা আসতেই আয়ান বলে ওঠে, 1 কাপ কফি হালকা চিনি দিয়ে কড়া করে কফি করে নিয়ে আসেন। মিস জেনি মাথা নেড়ে চলে যায়। মিস জেনি হচ্ছেন আয়ানের কেয়ারটেকার, বাড়ির সমস্ত কিছু তিনি সামলান। মিস জেনির পরিবার তার মেয়ে ছাড়া আর কেউ নেই। তার হাজব্যান্ড 2 বছর আগে হার্ট অ্যাটাকে মারা যায়। তার মেয়ে হোস্টেলে থাকে, আর জেনি গত 2 বছর ধরে আয়ানের কেয়ারটেকার হয়ে সব কিছু সামলাচ্ছেন। কিছুক্ষণ পর মিস জেনি কফি নিয়ে আসে, সেটা নিয়ে
আয়ান ঘরে চলে আসে, এসে ব্যালকনিতে দাঁড়িয়ে তার মামা হামিদকে ফোন করে। এতদিন পর মনে পড়লো আমার কথা? আয়ান ছোট করে উত্তর দেয়, না, সব কিছু ঠিকঠাক। হামিদের একটু খটকা লাগলো। সে জিজ্ঞেস করলো, কিছু কি হয়েছে? না মানে এমনভাবে কথা বলছিস? আসলে মামা, আসলে কি কি বলতে চাচ্ছিস? সরাসরি বল। আসলে মিনু ফুপির মেয়ে এখন কোথায় আছে জানো? আয়ান হঠাৎ এই কথাটা জিজ্ঞেস করবে হামিদ আশা করেনি। তিনি বললেন, আসলে সেই দিন তোকে আমরা কানাডাতে নিয়ে আসার আগে শেহরিশকে বাংলাদেশের একটা অনাথ আশ্রমে নিয়ে আসি। তারপরে জানিস তো সব ঝামেলায় আর আজ খোঁজ নেওয়া হয়নি। আয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে তার মামাকে বলে, একটু খোঁজ নিয়ে দেখো তো মেয়েটার কি অবস্থা এখন। তুই হঠাৎ ওই মেয়ের খোঁজ কেন নিচ্ছিস? মানে? হামিদে বলার মাঝেই আয়ান বলে, জানি না কেন, কিন্তু আমার ওই মেয়েটার খোঁজ চাই। দেখো যেমনভাবেই হয় আমাকে ওর ডিটেলসটা দাও। বলেই ফোনটা কেটে দিল আয়ান। কপিটা শেষ হতেই বেলকনিতে সোফায় বসে সিগারেট খেতে লাগলো। তুমি কি সেই শেরিস যার কথা আমি ভাবছি? না না, এটা হতে পারে না। একটা নাম তো অনেক মানুষেরই হয়। দোষ, কী সব ভাবছি আমি। কিন্তু ওই ঘাড়ের কাটার দাগটা, না না, ওই চরিত্রহীন মেয়ে মিনু ফুপির মেয়ে হতেই পারে না। এইসব কথা ভাবতে ভাবতেই একসাথে প্রায় 4-5টা সিগারেট খেয়ে গাড়ি নিয়ে বার হয়ে গেল অফিসের উদ্দেশ্যে। আর এদিকে অপারেশন থিয়েটারের সামনে বসে আছে শেরিস ও তার দুই বান্ধবী। হঠাৎ করেই তাদের মাঝে থেকে একজন বলে ওঠে, শেরিস, চল কিছু খেয়ে নিবি। সকাল থেকে কিছুই খাসনি। মনে হয় অপারেশন শেষ হতে এখনো 2 ঘন্টা বাকি। চল কিছু খেয়ে নিবি। না রে তোরা, আমার ভালো লাগছে না। দেখ, আন্টির কিছু হবে না, নিজেকে শক্ত কর। চল আমাদের সাথে খেয়ে নিবি। এরিকা ও সিমি এই দুই জোরাজোরিতে শেরিস বাধ্য হয়ে খেতে গেল। খাওয়া দাওয়া শেষে আবার ফিরে এসে সেখানে ওয়েট করতে লাগলো। প্রায় 1.5 ঘন্টা পর ডাক্তার বার হলেন। তিনি জানান, অপারেশন সাকসেসফুল হয়েছে, ওনার জ্ঞানও ফিরেছে। আশা করি উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। শেরিসের মনে হলো তার বুক থেকে একটা পাথর সরে গেছে। সে ডাক্তারকে জানায়, আমি কি ওনার সাথে এখন দেখা করতে পারি? ডাক্তার বললেন, হ্যাঁ, তবে একজন, কিন্তু বেশিক্ষণ নয়, 5 মিনিট। শেরিস আস্তে আস্তে ভিতরে যায়। গিয়ে মিসেস লিলির পাশে বসে শেরিস বলে, কেমন আছো মিষ্টিমা? মিসেস লিলি জানান, তোর মতন একটা মেয়ে থাকলে আর কেউ খারাপ থাকতে পারে? শেরিস আর কিছু জিজ্ঞাসা করে না। ভয়ে যদি তিনি তার আবার জিজ্ঞেস করে যে এত টাকা কোথায় পেয়েছিস, তাই সে আর কথা বাড়ায় না। সে তার মিষ্টি মাকে বলে, ঠিক আছে, তুমি রেস্ট নাও। আমি তাহলে ফিরে যাই, কালকে আবার আসবো। আর ওষুধগুলো ঠিকঠাকভাবে সময় মতো খেয়ে নিও। কথাটা বলেই শেরিস বেরিয়ে এলো। ডাক্তারের কেবিনে ঢুকলো। ডাক্তারকে জিজ্ঞাসা করলো, পেশেন্টকে কবে ছুটি দেওয়া যাবে? 2 দিন পর আপনি পেশেন্টকে নিয়ে যেতে পারবেন। শেরিস ডাক্তারের সাথে আরও কিছুক্ষণ কথা বলে বাড়ি চলে আসলো। বাড়িতে আসতে প্রায় রাত 11টা বাজলো। বাইরে থেকে খাবার পার্সেল করে নিয়ে এসেছিল, সেটা খেয়ে রাত্রে ঘুমাতে যায়। সে কখনো ভাবেনি যে এরকম একটা অপরিচিত দেশে এসে সে একটা বিশ্বস্ত মানুষ পাবে, যে তাকে পুরো মায়ের মতন করে আগলে রাখবে। এসব ভাবতে ভাবতেই সে ঘুমিয়ে পড়ল। এদিকে আয়ানের অফিস থেকে ফিরতে প্রায় রাত 12টা বাজলো। মাঝ রাস্তায় সে একটা কফি শপে দাঁড়ালো। সে কফি খাচ্ছে আর হঠাৎ করেই সেই মেয়েটাকে মুখে তার চোখের সামনে ভেসে এলো। সে কিছুটা বিরক্ত হয়ে রাগান্বিত স্বরে বলল, কি হচ্ছে এটা কি আমার সাথে? আয়ান মির্জা, যার কিনা মেয়ে মানে বিরক্তিকর লাগে, তার সাথে এসব কি হচ্ছে? আয়ান মির্জা, কন্ট্রোল কন্ট্রোল আয়ান মির্জা। এইসব আওড়াতে আওড়াতে সে এক হাতে সিগারেট ধরিয়ে আর এক হাত দিয়ে গাড়ি চালাতে লাগলো। রাত্রে বাড়ি ফিরে এসে আবার কিছু খেলো না, শুয়ে পড়ল। একটা মেয়ে এসেছিল অবশ্য, কিন্তু আজ প্রথম এমন কোনো দিন আসলো যেখানে আয়ান মির্জা কোনো মেয়ের সঙ্গ দেয়নি রাতে। বিদায় সেই মেয়েটি টাকা নিয়ে চলে গেল। পরদিন সকাল হতেই শিয়াবের ফোনটা বেজে উঠল। শিয়াব ফোন তুলে বলল, কে রে তুই? সকাল সকাল ফোন করছিস?
গার্লফ্রেন্ড নেই তোর নাকি? জানিস না যে গার্লফ্রেন্ড থাকলে রাত জেগে গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে হয়? সকাল সকাল শিহাবের কথা শুনে আয়ানের মাথা গরম হয়ে গেল। সে ফোনের ওই পাশ থেকে চেঁচিয়ে বলে উঠল, এই শালা জানোয়ার, কার সাথে কথা বলছিস তুই জানিস না? শিহাব শুয়েছিল, হঠাৎ এত সকালে আয়ান কল করবে সে ভাবতেই পারেনি। সে তাড়াতাড়ি করে খাট থেকে উঠে এক লাফে বসে পড়ল, তোতলাতে বলল, সরি স্যার, আমি বুঝতে পারিনি আপনি এত সকালে আমাকে ফোন করবেন। আয়ান এবার রেগে গিয়ে বলল, কি আর বুঝতে পারিস তুই? তোরে যে একটা কাজ দিয়েছিলাম সেই কাজটা তুই করেছিস? শিহাব কিছুটা ঘাবড়ে যায়। সে আয়ানকে বলে, আমি কি করে তাকে খুঁজে পাবো আপনি বলেন? আমি কি তাকে দেখেছি? সে তো সেদিন মুখে মেকআপ পরেছিল। আর না আপনি তার কোনো ফটো আমার কাছে দিয়েছেন। আমি যদি তাকে রাস্তায় এমনিও দেখি তাহলেও কি আমি তাকে চিনতে পারবো? আপনি বলেন। আপনি তো তার সাথে একটা রাত কাটিয়েছেন, আপনি নিশ্চয় তার মুখটা দেখেছেন। আমি কি করে তার মুখটা দেখব আপনি বলেন? আয়ান এবার শিহাবকে ধমক দিয়ে বলে, দিন দিন তোর বড্ড বার বাড়ছে, লিমিট ক্রস করে ফেলছিস তুই। লিমিটের মধ্যে থেকে যা, কথা বল। তুই জানিস না তুই কার সাথে কথা বলছিস? বুঝতে পেরেছিস তোর দ্বারা এই কাজ হবে না, যা করার আমাকেই করতে হবে। বলেই ফোনটা রেখে আলমারি থেকে একটা কালো শার্ট আর কালো প্যান্ট বের করে গাড়ি নিয়ে বের হয়ে গেল অফিসের উদ্দেশ্যে। মিসেস লিলি একটা রেস্টুরেন্ট চালান, তার কোনো সন্তান নেই। আসলে তিনি বিয়ে করেননি। সে তার জীবনে তাহার নামের একজন ব্যক্তিকে ভালোবেসেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত একদিন তিনি অ্যাক্সিডেন্টে মারা যান। তারপরেই তিনি আর দ্বিতীয় কোনো ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়িয়ে যাননি। কিছু বছর আগের কথা, অনাথ আশ্রম থেকে পড়াশোনা করে স্কলারশিপ নিয়ে কানাডাতে পড়াশোনা করতে আসেন শেয়ারিশ। নতুন শহরে তার সব কিছুই অচেনা ছিল, কিন্তু তার দেখা হয়ে যায় মিসেস লিলির সাথে। তারপর থেকে সে মিসেস লিলির সাথে থাকতে শুরু করেন এবং তার সাথে রেস্টুরেন্টে ওর কাজেও হেল্প করতে থাকে। পড়াশোনা করে এমনভাবেই চলছিল সব কিছু। তারপর অনেক কটা বছর কেটে যায়। এর মধ্যে শেরিশ বাংলাদেশে তার আশ্রমেও গিয়েছিল ছুটি কাটাতে। মিসেস লিলির সাথে তার সম্পর্ক মা মেয়ের মতো। মিসেস লিলির কোনো সন্তান না থাকায় লিলি শেরিশকে সন্তানের মতোই করে দেখে, আর শেরিশের মায়ের কমতিটাও পূরণ হয়ে যায়। তাই শেরিশ মিসেস লিলিকে মিষ্টি মা বলে ডাকে। আজ সকাল সকাল শেয়ারিশ উঠে সব কাজ তাড়াতাড়ি সেরে বেরিয়ে পড়ে হসপিটালের উদ্দেশ্যে। হসপিটালে গিয়ে সে মিসেস লিলির কেবিনে যায়। গিয়ে দেখে লিলি শুয়ে আছে। শেয়ারিশ বলে, কেমন আছো মিষ্টিমা? লিলি এবার উঠে বসে এবং বলে, ভালো আছি আগের থেকে। কিছু খেয়েছিস? শেয়ারিশ বলে, হ্যাঁ। আমার রিলিজের ব্যাপারে ডাক্তার কিছু বলল? হ্যাঁ, কালকে ছুটি দেবে। লিলি এবার মুখটা মলিন করে বলল, আচ্ছা মা, এত টাকা কোথায় পেয়েছিস? শেয়ারিশ চায় না যে তার মিষ্টিমা কোনো কষ্ট পাক, তাই সে সত্যিটা লুকাতেই বলল, লোন নিয়েছি। তুমি এই বিষয়ে চিন্তা করো না, আমি ভালো জব করব, একটা করে শুধিয়ে দেব। প্লিজ মিষ্টিমা, তুমি ছাড়া আমার আর কেউ নেই। প্লিজ তুমি চিন্তা করো না, আর এই বিষয়ে কোনো কথা আর বলো না প্লিজ। মিসেস লিলি একটা দীর্ঘশ্বাস ফেললেন। আসলে তারা দুইজন একে অপরের প্রতি অনেক দুর্বল, তাই সে আর কিছু বললেন না। এইভাবে কেটে গেল প্রায় একটা মাস। মিসেস লিলি এখন সুস্থ। তারা দুইজন মিলে তাদের রেস্টুরেন্ট ভালোই চালাচ্ছে। শেয়ারিশের মায়ের মৃত্যুবার্ষিকীতে আর কিছুই দিন পর, তাই সে মিসেস লিলিকে বলল, মিষ্টিমা, বল। মায়ের সামনে মৃত্যুবার্ষিকী, তাই আমি ভাবছি দেশে ফিরব। মিসেস লিলি বললেন, ঠিক আছে, কিন্তু মা এবার তোকে একা যেতে হবে রেস্টুরেন্টে। এখন কাস্টমারের প্রচণ্ড চাপ। আমি চাচ্ছি না এখন রেস্টুরেন্টটা বন্ধ থাক। শেয়ারিশ হেসে বলে উঠল, এটা কোনো ব্যাপার না। এদিকে অফিসে আসতেই আয়ানের ফোনে কল আসে অন্তুর। আয়ান কল রিসিভ করতেই ওপাশ থেকে বলে, স্যার, রহমত মাহমুদকে আমরা আটক করেছি, আপনি তাড়াতাড়ি দেশে আসুন। কথাটা শোনার মাত্রই আয়ান কল কেটে শিয়াবকে কল করে বলে, শিয়াব তাড়াতাড়ি 2টা টিকিটের ব্যবস্থা কর। রহমত মাহমুদ আমাদের আটকে আছে, 1 ঘন্টার মধ্যে যা করার কর।
আমাদের যত তাড়াতাড়ি সম্ভব দেশে যেতে হবে, তুইও সব গুছিয়ে নে। সাদা শার্ট আর কালো প্যান্ট পরে এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে আয়ান মির্জা। তার গন্তব্য এখন বাংলাদেশ। পকেট থেকে ফোনটা বার করে সে অন্তুকে কল দিল। শোন অন্তু, জানোয়ারটাকে পানি ছাড়া কিছুই দিবি না। আমার মা আব্বু এর যেমনভাবে মেরেছিল তার থেকেও নিকৃষ্টভাবে আমি ওর মৃত্যু দেব। তার আগে তোরা ওর মুখ থেকে বার কর গোলজার মাহমুদ কোথায়। আর হ্যাঁ, মেরে মেরে আদমারা করবি তাও ঠিক, কিন্তু ওর মৃত্যু যেন আমার হাতেই হয়। আয়ন কথাটা বলেই ফোনটা রেখে রওনা দেয় দেশের উদ্দেশ্যে। এদিকে হামিদ অনেক কষ্টে সেই অনাথ আশ্রমের সাথে যোগাযোগ করে। আশ্রমের ম্যানেজারের ফোন নাম্বার জোগাড় করে। সেই আশ্রমের ম্যানেজার রহিমকে ফোন করে। রহিমের বয়স প্রায় 65 বছর। শেহরিশকে হামিদ তার হাতেই তুলে দিয়েছিল। হ্যালো, কে বলছেন? হামিদ বলে উঠল, আপনি তো আমাকে এখন চিনবেন না। আজ থেকে 20 বছর আগে শেহরিশ নামের মেয়েকে আপনার হাতে তুলে দিয়েছিলাম। আমি হামিদ মির্জা। রহিম খানিকক্ষণ চুপ থেকে মনে করার চেষ্টা করে, তারপর বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ, সেদিন কি আর ভোলা যায়? নূরের মতন একটা মিষ্টি মেয়েকে আপনি আমার আমানতে দিয়ে গিয়েছিলেন, তা হঠাৎ এত বছর পর। আর আর সেজুতি আর আরিয়ান মির্জার ছেলে আয়ান মির্জা এখন কেমন আছে? হামিদ এবার বলে, হঠাৎ নূরের মতো মেয়েটারই খোঁজ নিতে হলো। আয়ান মির্জা আমাকে আদেশ দিয়েছে। তা সে এখন কোথায় আছে? রহিম এবার বলে উঠল, আজ থেকে 7 বছর আগে শেহরি সেখানে স্কলারশিপ পেয়ে কানাডাতে চলে গিয়েছিল। মাঝের মধ্যে আসে এখানে আমাদের সাথে দেখা করতে। কোনো ফটো আছে আর কোনো কন্ট্যাক্ট নাম্বার? হ্যাঁ আছে। ঠিক আছে, আপনি আমাকে ওর ডিটেলসগুলো মেল করে পাঠিয়ে দিন। রহিম বলল, হ্যাঁ আছে, দেব। আমাদের শেহরিশের মা খুব মিষ্টি, কানাডাতে থাকে, আমাদের সবার খবর নেয়। কিন্তু কেমন কপাল, ছোটবেলায় সে যখন 4 মাসে নিজের আব্বারে হারালো আর 3 বছর বয়সে তার মাটারেও হারালো। আজ থেকে 21 বছর আগের কথা ভাবতেই। আর কিছু বলতে পারলেন না রহিম। ওপাশ থেকে হামিদ একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। 21 বছর আগে। হামিদ, তুই আমার একমাত্র ভরসা। আমার ছেলেটাকে তুই একমাত্র রক্ষা করতে পারবি। তুই আর মরিয়ম আমার ছেলেটাকে কানাডাতে নিয়ে যা। ওই গোলজার মাহমুদ আর রহমত মাহমুদ কখন কি করে বসে তার কোনো ঠিক নেই। আয়ানের বাবা আরিয়ান মির্জা বিদেশের নামকরা বিজনেসম্যান ছিলেন। আরিয়ান মির্জা আর গোলজার মাহমুদ মিলে মির্জা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠা করেন। শুরুর দিকে যখন মির্জা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি দেশে ও বিদেশে বিশেষ খ্যাতি লাভ করতে পারেনি, তখন গোলজার মাহমুদ আরিয়ান মির্জার সঙ্গ ছেড়ে দেয়। তারপর থেকে তিনি নিজ হাতে সব সামলাতে থাকেন এবং মির্জা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি দেশ ও বিদেশে ধীরে ধীরে প্রচুর খ্যাতি লাভ করে। তারপর সেজুতি আর আরিয়ান মির্জার ঘরে আলো করে আয়ান আসে। এভাবে চলতে থাকে তাদের জীবন। আজ আরিয়ান আর সেজুতির বিবাহ বার্ষিকী। তারা আজ আয়ানকে নিয়ে একটা পার্কে বেড়াতে আসে। আয়ানের তখন 5 বছর বয়স। সে পার্কে খেলা করছিল আর আরিয়ান আর সেজুতি একটা বেঞ্চে বসেছিল। হঠাৎই একটা মহিলা কোলে তার ফুটফুটে একটা নূরের মতো দেখতে মেয়েকে সাথে নিয়ে কয়েকটা ফুল নিয়ে তাদের দিয়ে এগিয়ে আসে এবং বলে, ভাইয়া, ভাবির জন্য কিছু ফুল নিন, সারাদিন কিছুই খাই নাই মেয়েটার। আরিয়ান তার কাছ থেকে একটা ফুল নেয়। তার বদলে তাকে 500 টাকার একটা নোট বার করে দেয়। এদিকে সেজুতি সেই ছোট্ট বাচ্চা মেয়েটাকে কোলে নিয়ে তার সাথে খেলা করছে। সে মিনুকে জিজ্ঞেস করে, আপনার মেয়ের নাম কি? এজেশ। এত ছোট মেয়েকে নিয়ে বাইরে বের হয়েছেন? মিনু কণ্ঠ খাদে নামিয়েই বলে, আর কি বলবো আপা, আমার ভাগ্য তো খারাপ, সাথে আমার মেয়েটারও। আমার খুব সুন্দর গোছালো সংসার ছিল। ওর বাবা সিএনজি চালাতো। ওই যখন 4 মাস বয়স হয় তখন ওর বাবা সিএনজি অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর আমার মেয়ের আমার শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দেয়। আর আমিও প্রেম করে বিয়ে করেছিলাম, তাই আমার আব্বা আম্মা মেনে নেয়নি। তো এখন একটা ভাড়া বাড়িতে থাকি। আমি খুব কষ্ট করে ফুল বিক্রি করে আমার মেয়েটার পেট চালাই। কথাগুলো বলতে বলতে মিনু ডুকরে কেঁদে উঠল। এদিকে আরিয়ানও তার কথা শুনছিল। হঠাৎ সে শেহরিশকে সেজুতির কোল থেকে তার কোলে নেয়। আসলে মেয়েটার মুখটা এত মায়াবী যে কেউই দেখলে মায়ায় পড়ে যাবে। আরিয়ান বলে,
আমার নাম আরিয়ান আর এটা আমার ওয়াইফ সেজুতি। আমাদের একটা ছেলে আছে আয়ান। আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনি আমাদের বাড়ি চলেন। সেজুতির রান্নার কাজে একটু সাহায্য করবেন আর আমার আয়ানের একটা খেলার সঙ্গী হয়ে যাবে। মিনু আয়ানের কথা শুনে আর থাকতে পারল না, সে জোরে জোরে কেঁদে দিল। সেজুতি বলল, এই আপনি একদম কাঁদবেন না। আপনি আমাকে আপা বলেছেন, তাই আমার কথা আপনাকে শুনতে হবে। চুপ করেন বলছি, আর চলেন আমাদের সাথে আমাদের বাড়ি। আর আপনার আর আমাদের শেহরিশের জন্য আপনাদের বাড়ি থেকে যা যা জিনিস নেওয়ার ওগুলো নিয়ে একেবারে আমাদের সঙ্গে আপনি যাবেন এখন। আপনাকে যে আমি কি বলে ধন্যবাদ দিব। মিনুর কিছু বলে ওঠার আগেই আরিয়ান বলে উঠল, কোনো ধন্যবাদ দিতে হবে না। আপনি আমাদের সঙ্গে আমাদের বাড়ি গেলে আমরা খুব খুশি হব। তখনই আয়ান ছুটে আসলো, এসে বলল, আব্বু, কে এই মেয়ে আর তোমার কোলে কি করে? আজ থেকে তোমার একজন নতুন খেলার সঙ্গী হয়ে গেল। আজ থেকে সে আমাদের বাড়িতে থাকবে। আয়ান অবাক হয়ে বলে, সত্যি? আরিয়ান হেসে জবাব দেয়, হ্যাঁ। বলেই তারা পার্ক থেকে বার হয়ে এসে গাড়িতে করে মিনুদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। শেরিশ তখন তার মায়ের কোলে ঘুমিয়ে গেছে। আয়ান বলে, আচ্ছা আম্মু, ওই মেয়ের নাম কি? শেহরিশ। মিষ্টি মেয়ের মিষ্টি নাম। আচ্ছা, এই মেয়ে সত্যি আমাদের সাথে থাকবে? তারা সবাই চলে আসে মিনুদের বাড়ি। তারা বাড়িতে ঢুকতেই দেখে একটা ঘরে তারা থাকে। সেখানে এক সাইডে রান্না করে আর এক সাইডে নিচের ছোট্ট করে বিছানা করা, যেখানে তারা ঘুমায়। এটা দেখে সেজুতি আর আরিয়ান একে অপরের মুখের দিকে তাকায়। ততক্ষণে শেহরিশ ঘুম থেকে উঠে গেছে। সে খুব শান্ত মেয়ে। আরিয়ান শেহরিশকে কোলে তুলে নিল। মিনু তাড়াতাড়ি করে বিছানাটা ভালো করে পরিষ্কার করে তাদের উদ্দেশ্যে বলল, কিছু মনে করিয়েন না, এখানে বসেন, আমি একটু চা বসাই। আরিয়ান বলে, না আপা, চা করতে হবে না। আপনি তাড়াতাড়ি করে সব কিছু গুছিয়ে নিন আর জামা কাপড় আর আপনার প্রয়োজনীয় জিনিস ছাড়া আর কিছুই নিতে হবে না। আসলে আমার একটু ইমার্জেন্সি অফিসে যেতে হবে। আপনি না হয় আমাদের বাড়িতে গিয়ে আমাদের চা করে খাওয়ায়েন। হ্যাঁ, তাই হবে। তখন আয়ান বলে উঠল, আব্বু, চকলেট খাবো। আরিয়ান বলল, ঠিক আছে। আচ্ছা সেজুতি, তুমি ওনাকে হেল্প করো জিনিসপত্র গোছাতে। ততক্ষণ আমি আয়ান আর শেহরিশ গিয়ে চকলেট কিনে আনি। আরিয়ান শেহরিশ আর আয়ানকে গাড়ির মধ্যে বসিয়ে দিয়ে আয়ানকে বলে, শোনো, আমি তোমার মায়ের কাছে যাচ্ছি, তুমি শেহরিশের খেয়াল রাখো। আয়ান মাথা নেড়ে হ্যাঁ বলল। আরিয়ান চলে গেল। শেহরিশ মজা করে চকলেট খাচ্ছে আর আয়ান তার দিকে তাকিয়ে তার খাওয়া দেখছে। আয়ান বলে, তুমি খুব সুন্দর করে খাও। শেহরিশ খেতে খেতে ছোট্ট করে মাথা নেড়ে বলে, শেহরিশ খাওয়া শেষ করে আয়ানের দিকে তাকায়। তাকিয়ে তার হাত থেকে আদো খাওয়া চকলেটটা ছিনিয়ে নিতে খেতে শুরু করে। আয়ান অবাক কণ্ঠে বলে, এই মেয়ে, তুমি আমার চকলেট কেন নিলে? ওটা আমার। শেহরিশ আয়ানের দিকে তাকিয়ে মুখ ভেঙচি কাটে আর আয়ান শেহরিশের চুলগুলো এক হাত দিয়ে ধরে টেনে দেয়। শেহরিশ আয়ানের দিকে মায়াবী দৃষ্টিতে তাকিয়ে ভ্যাবা করে কান্না করে দেয়। শেহরিশ আয়ানের দিকে মায়াবী দৃষ্টিতে তাকিয়ে ভ্যাবা করে কেঁদে দেয়। চুপ করো আম্মু, আমায় বকবে। শেহরিশ তো চুপ করার নাম নাই। আয়ান এবার শেহরিশের কাছে গিয়ে তার মুখ চেপে ধরল। চুপ। শেহরিশ বেচারি মুখ দিয়ে আর আওয়াজ করতে পারছে না। তখনই আরিয়ান বলল, এই কি করছো আয়ান? ওর লাগছে তো। শেহরিশ বেচারি মুখ দিয়ে আর আওয়াজ করতে পারছে না। তখনই আরিয়ান আসলো। আয়ান সঙ্গে সঙ্গে ছেড়ে দেয় আর বলে, ও আমার চকলেট কেড়ে নিয়েছে, তাই আমি ওর চুল টেনেছি আর ও ভ্যা ভ্যা করে কাঁদছে। শেষের কথাটা বেশ নাটকীয়তার সুরেই বলল আয়ান। আরিয়ান এবার শেহরিশকে কোলে তুলে নেয় আর বলে, আচ্ছা ঠিক আছে, আমরা বাড়ি ফিরে তোমাদের জন্য অনেকগুলো চকলেট নিয়ে আসবো। তখনই সেজুতি আর মিনু সব জিনিসপত্র নিয়ে বার হয়। তারপর তারা সবাই বাড়ি চলে আসে। সেজুতি মিনুকে তার ঘর দেখিয়ে দেয়
এবং বলে জিনিসপত্র ঠিকঠাক করে নিতে। ওদিকে আরিয়ান অফিসের উদ্দেশ্যে বার হয়ে যায়। নিনি সব জিনিসপত্র ঠিকঠাক করে নেয়। শেরিশ ততক্ষণে ঘুমিয়ে পড়েছে। নিনি এবার কিচেনে যায় সেজুতিকে হেল্প করতে। আয়ান বসে বসে ড্রয়িং রুমে খেলা করছিল। হঠাৎই সে উঠে রান্নাঘরে গেল। তারপর বলল, শেহু কই? সেজুতি কাঁচুমাচু করে বলল, সেহুকে আয়ান বলল, আরে শেরিশ। সেজুতি আর মিনু একে অপরের দিকে তাকিয়ে হেসে ফেলে মিনু বলে, শেহরিশ ঘরে ঘুমোচ্ছে। আয়ান এবার 1 মিনিটও অপেক্ষা না করে পিছন ঘুরে দৌড় লাগায়। সেজুতি বলে, আরে আয়ান কোথায় যাচ্ছ? আয়ান দৌড়াতে দৌড়াতে চিল্লে বলে, শেহুর কাছে। আস্তে দৌড়াও। এদিকে আয়ান দৌড়ে চলে যায়। গিয়ে দেখে সে বিছানায় ঘুমাচ্ছে। সে এবারে বিছানার এক সাইডে বসে শেরিশের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তারপর আনমনা হয়ে বলে, মেয়ে তুমি সুন্দর কিন্তু দুষ্টু, আমার চকলেট খেয়ে নাও। বলেই শেরিশের মাথায় হাত বুলিয়ে দেয়। পরের দিন, এই নাও শেহরিশ, তোমার জন্য চকলেট। আয়ান সোফায় বসেছিল। সে দৌড়ে এসে বলে, আর আমার? আরিয়ান বলে, তুমি এখন বড় ভাই হয়ে গেছো, তাই এখন তোমার চকলেট খেতে নেই। না আমি ওর ভাই না, ওকে আমার ভাইয়া বলবে না, ও দুষ্টু। আরিয়ান হাসে। এদিকে আয়ান বুকে হাত গুজে পিছন ফিরে চুপচাপ হেঁটে গিয়ে সোফায় বসে পড়ে। তখনই শেরিশ দৌড়ে তার কাছে যায়। সে তার হাতে থাকা একটা চকলেট এগিয়ে দিয়ে বলে, নাও। না আব্বু তোমাকে দিয়েছে, তুমি খাও। শেরিশ এবার চকলেটের প্যাকেটটা ছিঁড়ে কিছুটা চকলেট আয়ানের মুখে গুজে দেয়। মুখ মাখিয়ে বাকি চকলেটটা নিয়ে চলে যায়। আয়ান সেটা চিবাতে চিবাতে বলে, পেতনি। সময় কারোর জন্য থেমে থাকে না। আস্তে আস্তে কেটে যায় প্রায় 1 বছর। শেরিশের আর আয়ানের সম্পর্ক এখন আগের মতো আছে, দুষ্টু মিষ্টি। আরিয়ানের মাথায় এখন প্রচণ্ড চাপ। সে ঠিকভাবে পারছে না কি করবে। রাতের বেলা সেজুতি একটু ব্যালকনিতে চলো। সেজুতি ব্যালকনিতে যায়। আরিয়ান ওকে পিছন থেকে জড়িয়ে কাঁধে মুখ রাখে। সেজুতি বলে, কি করছো কি? আয়ান ঘুমাচ্ছে, উঠে যাবে। আরিয়ান বলল, উঠবে না, চুপ করো, তোমাকে কিছু বলবো। সেজুতি কিছুটা বিস্মিত হয়ে সে বলে, কি কথা? যা বলি মন দিয়ে শোনো। এবার আরিয়ান সেজুতির সামনে এসে তার হাত দুটো ধরে বলে, গুলজার মাহমুদ আর রহমত মাহমুদকে তো চেনো। এক সময় আমাদের সাথে ব্যবসাতে হাত লাগিয়েছিল, মাঝপথে আমাকে একা ছেড়ে গিয়েছে। আর আজ যখন আমাদের মির্জা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি দেশে বিদেশে এত বড় উচ্চ স্থান পেয়েছে, এখন তারা বলছে তাদের ভাগটাকে ফেরত দিতে। আমি তাদেরকে তাদের প্রাপ্য টাকাটুকু দিতে চেয়েছি, কিন্তু তারা নিতে চাচ্ছে না। আমার উপর ধমকি দিচ্ছে, আমাকে নাকি মেরে ফেলবে। দেখো সেজুতি, আমি চাই না আমার সাথে তোমার আর আয়ানের কোনো ক্ষতি হোক। তাই আমি চাইছি তুমি আর আয়ান হামিদ এর সাথে কিছুদিনের জন্য কানাডাতে চলে যাও। আর মিনু আপা আর শেহরিশকে কিছুদিনের জন্য বাইরে কোনো ভাড়া বাড়িতে থাকার ব্যবস্থা করে দিচ্ছি। সেজুতি চমকে ওঠে। তারপর বলে, এসব কি বলছো তুমি? তারা মেরে ফেলবে মানে? পুলিশকে খবর দাও। এত সহজে নাকি? আর আমি কোথাও যাব না, আমি তোমার সাথেই থাকবো। পুলিশকেও বলেছি, কিন্তু আমার মন বলছে এখন আমরা নিরাপদ নই। দেখো সেজুতি, প্লিজ না করো না। তুমি আর আয়ান হামিদের সাথে কানাডাতে চলে যাও। না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। প্লিজ তুমি আমাকে যাওয়ার কথা বলো না। সেরকমই যদি হয় তাহলে আয়ানকে পাঠিয়ে দাও কিছুদিনের জন্য কানাডাতে। ভাবি তো আছে, উনি খেয়াল রাখবে আয়ানের। আর মিনু আপা আর শেহরিশকে কিছুদিনের জন্য বাড়ি থেকে দূরে রাখুন। ঠিক আছে, তাহলে তাই। পরের দিন সকালে, ভাই তুই এমার্জেন্সি বাংলাদেশে আসতে পারবি আজ বা কাল? হামিদ চমকে ওঠে। সে বলে, কেন, কিছু কি হয়েছে? সব ঠিক আছে তো? হামিদ অযথা এসব ব্যাপারে টেনশন করবে বলে আরিয়ান কথাটা এড়াতে বলে, আরে না না, তেমন কিছু হয়নি, তুই দেশে আয়, তারপর জানাচ্ছি। এইভাবে আরিয়ানের ভয়ে আঁতকে উঠে যায় 2টা দিন। এই 2 দিনের মধ্যে সে পুলিশকে দিয়ে গোলজার ও রহমত মাহমুদকে খোঁজার প্রচণ্ড চেষ্টা করেছে, কিন্তু পুলিশ পর্যন্ত তাদের খুঁজে বার করতে পারেনি। আজকে হামিদ এসেছে, সঙ্গে তার স্ত্রী মরিয়মকে নিয়ে এসেছে। তারা এসে দুপুরে খাওয়া দাওয়া করে বিশ্রাম নেয়। অনেকটা জার্নি করে এসেছে বলে আরিয়ান তখন তার
হামিদকে কিছু বলেনি। রাত্রিবেলা আরিয়ান তাকে ছাদে ডাকে এবং বলে, হামিদ, তুই আমার একমাত্র ভরসা। আমার ছেলেটাকে তুই একমাত্র রক্ষা করতে পারবি। তুই আর মরিয়ম আমার ছেলেটাকে কানাডাতে নিয়ে যা। ওই গোলজার মাহমুদ আর রহমত মাহমুদ কখন কি করে বসে তার কোনো ঠিক নেই। আমার যাই হয়ে যাক না কেন, আয়নের যেন কিছু না হয়। আর সেজুদিকে আমি বারবার বলেছি আয়নের সঙ্গে যেতে, কিন্তু সে আমাকে ছেড়ে কোথাও যাবে না। আমি তাকে বুঝিয়ে পারছি না। মিনু আপা আর শেরিসের ব্যবস্থা হয়ে গেছে। যতদিন না এসব ঠিক হচ্ছে ততদিন তারা আমার পিয়ের বাড়িতে থাকবে, সে ব্যবস্থা আমি করে নিয়েছি। তুই আয়নকে নিয়ে গেলে আমি ওদেরকেও পাঠিয়ে দিব। হামিদ বলে, ভাই রিল্যাক্স, ব্যাপারটা কি আগে সেটা খুলে বল। আরিয়ান তখন তার ব্যাপারটা খুলে বলে, আচ্ছা ঠিক আছে, আমি মরিয়মকে সব জানাচ্ছি, তারপর আমি চেষ্টা করছি কাল পরশুর মধ্যে যদি কানাডার এমার্জেন্সি এয়ারলাইনের টিকিট পেয়ে যাই তাহলে আমরা দ্রুত রওনা দেব। হামিদ মরিয়মকে সব কিছু জানায়। সেও খানিকটা চিন্তিত হয়। তারপর বলল, আপনি দ্রুত চেষ্টা করেন এয়ারলাইনের টিকিট পাওয়ার। আমরা আয়ন নিয়ে কানাডা চলে যাব। পরের দিন হামিদ আরিয়ানকে জানায়, ভাই ভাই আমাদের আজ সন্ধে 6টায় ফ্লাইট। আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে। তোরা দ্রুত সব কিছু গুছিয়ে নে। আর আমি মিনু আপাকেও বলছি সব কিছু গুছিয়ে নিতে। কালকে ওনাকে ওই বাড়িতে দিয়ে আসবো। হ্যাঁ রে, তাই কর। মিনু ঘরে ছিল। আরিয়ান আর সেজু তুই মিনুকে বলল, আপা, আপনি তো সবটাই জানেন। আপনি আপাতত দরকারি জিনিসগুলো গুছিয়ে নিন। হামিদদের সন্ধ্যা 6টায় ফ্লাইট। ওদের এয়ারপোর্টে দিয়ে এসে আমি আপনার আর শেরিশকে আমার পিএ এর বাড়িতে দিয়ে আসবো। আপনাকে কোনো চিন্তা করতে হবে না। ভাইজান, আজ থাক, আপনি আমাদের কাল দিয়ে আসেন। এমনিতেও আপনি আমার আর আমার মেয়ের জন্য যা করেছেন তার ঋণ আমি কোনোদিনই শোধ করতে পারবো না। সে যদি এবার কিছুটা রেগে যায়, সে বলে, বারবার এই ঋণ শোধ করার কথা বলবেন না তো। আর শেরিস আপনার মেয়ে কি? ও আমাদেরও মেয়ে। মিনু হাসে। সে আবার বলতে শুরু করে। আরিয়ান আর কিছু বলল না, সে চলে গেল। সন্ধ্যাবেলা হামিদ মরিয়ন আয়ানকে নিয়ে বার হওয়ার জন্য রওনা দিচ্ছিল। আয়ান এমনিতেই খুব বুঝদার ছেলে। তাকে সে যদি বুঝিয়েছে সে কয়েকদিনের জন্য হামিদের সাথে কানাডাতে ঘুরতে যাচ্ছে। কিছুদিন পর সে আর তার বাবা আর মিনু ফুপি আর শেয়ারিশ আসবে তাকে কানাডাতে নিতে। আর তারপর সাথেই সে বাংলাদেশে চলে আসবে। আয়ন বুঝদার ছেলের মতো তার মায়ের কথায় বুঝে সম্মতি জানায়। তারা যখন রওনা দেবে শেরিশ তখন মিনুর কোলে ছিল। আয়ান বলে, এই শেহু, আমি চলে যাচ্ছি, কয়টা দিন আর চালাবো না, একটু কোল থেকে নিচেই নামো। মিনু শেরিশকে নিচেই নামায়। শেরিশ বলে, কি? এই নাও চকলেট। শেরিশ চকলেটটা হাতে নিল। আয়ান এবার এক কাণ্ড ঘটিয়ে বসলো। সে শেরিশের গালে একটা চুমু এঁকে দিয়েই দৌড়ে গাড়িতে উঠে যায়। সেটা দেখে সবাই হো হো করে হেসে দেয়। আর শেহরিশ সেই গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে। আরিয়ান ওদের সবাইকে এয়ারপোর্টের গেট পর্যন্ত এগিয়ে দিতে যায়। আয়ান এবার আরিয়ানের কোলে উঠে আরিয়ানের গালে একটা চুমু খায় আর বলে, আব্বু তাড়াতাড়ি এসো আমাকে নিতে। তারপর ওরা সবাই রওনা দেয় কানাডার উদ্দেশ্যে। কে জানে এটাই আয়ান আর তার আব্বু আম্মুর আর মিনু পিসির সাথে শেষ দেখা। আরিয়ান বাসায় আসতে প্রায় রাত 10টা বেজে যায়। এসে ফ্রেশ হয়ে রাতে সবাই একসাথে খাওয়া দাওয়া করে। শেরিশ আজ ঘুমায়নি, সে ফোন দেখছে। আরিয়ান তাড়াতাড়ি খেয়ে শেরিশকে কোলে নিয়ে রুমে চলে যায়। আর এদিকে সেজুতি আর মিনু রাতের খাবার সব কিছু গুছিয়ে রাখছে। কিছুক্ষণ পর সেজুতি ঘরে এসে দেখে আরিয়ান শেরিশকে কোলে নিয়ে ঘুম পাড়াচ্ছে আর গান গাচ্ছে। ততক্ষণে শেরিশ ঘুমিয়ে পড়ে। সেজুতি হাসে, হঠাৎ করেই বলে, আচ্ছা, শেরিশ যখন বড় হবে তখন ওকে আয়ানের বউ করলে কেমন হয়? বাড়িতে এত সুন্দর ফুলের মতো মেয়ে থাকতে অন্য মেয়ে কেন ঘরের বউ করব? আর ভালো হবে, আমরা সবাই একসাথে থাকবো। আরিয়ান মুচকি হাসে। সে বলে, তা খারাপ বলনি। তখনই হঠাৎ নিচে ভীষণ শব্দ হয়। সেজুতি আর আরিয়ান ভাবে মিনু খালার কিছু হয়েছে, কিন্তু মিনু খালা তার রুমেই ছিল। তারা সবাই ভয়ে নিচে নেমে আসে। ততক্ষণে শেরিশ উঠে গেছে। সদ্য ঘুম ভাঙা সে কান্না করে দিয়েছে। তাই আরিয়ান শেরিশকে মিনু আপার কোলে দেয়। এবার তারা সামনের দিকে তাকাতেই দেখে বাড়ির ওয়াচম্যানের লাশ পড়ে আছে।
সেজুতি জোরে চিল্লিয়ে ওঠে। সঙ্গে সঙ্গে আরিয়ান চেঁচিয়ে ওঠে, সেজুতি, মিনু আপা, তোমার শেরিশকে নিয়ে উপরে যাও। সেজুতি মিনু আপা যেতে নেবে, তখনই কেউ পিছন থেকে তাদেরকে ধরে দড়ি দিয়ে বেঁধে দেয়। সেজুতি চিল্লে ওঠে। আরিয়ান! আরিয়ান পিছনে তাকাতে যাবে, তখনই তার মাথায় কে একটা বাড়ি মারলো। আরিয়ান সঙ্গে সঙ্গে মাটিতে বসে পড়ল। তাকেও দড়ি দিয়ে বেঁধে দেওয়া হলো। আরিয়ান খুব কষ্ট করে চোখ খুলে বলল, তোদের এত বড় সাহস আমার বাড়িতে এসে আমাদেরকে আটক করিস? গোলদার মাহমুদ আর রহমত মাহমুদ দুজনেই জোরে জোরে হাসতে লাগলো। শালা, তোরে ভালোই ভালোই বলছিলাম, আমাদের সাথে কোম্পানিতে লিখে না দিলে কিন্তু সহজে তো মানিসনি। তাহলে নে, এখন মর। কথাটা বলা শেষ হতে না হতেই একটা বিকট গুলির আওয়াজ হলো। গুলিটা করেছে গোলজার মাহমুদ। সঙ্গে সঙ্গে আরিয়ান মাটিতে উপর লুটিয়ে পড়ল। গোলজার মাহমুদ ঘর কাঁপানো শব্দে হেসে উঠল, আর সেই আওয়াজে শেহরিশ জোরে জোরে কেঁদে উঠল। সে যদি কিছুক্ষণের জন্য নিস্তব্ধ রইল, তার মুখ দিয়ে কোনো বাক্য বার হচ্ছে না। সে কি দেখলো? এটা না না, এটা স্বপ্ন, এটা সত্যি হতেই পারে না বলেই জোরে জোরে হাউমাউ করে কেঁদে উঠল। আরিয়ান, না না, এটা সত্যি না, এই শয়তানগুলো তোদের মেরে ফেলবো। না না, এটা হতে পারে না আরিয়ান। সে যদি জোরে জোরে কেঁদেই যাচ্ছে। আরে থাম না, কাঁদিস না, তোরা সবাইকে উপরে পাঠাবো। তোদের একটাও আস্ত রাখবো না, একবার হাতটা খোল। বড্ড গলার তেজ তোর, বল। দাঁড়াও, তোরে তোর স্বামীর কাছে পাঠাচ্ছি। তোমাদের পায়ে পড়ি, ছেড়ে দাও। তুই আবার কে? মুখ চালাচ্ছিস এত? কথাটা বলেই বন্দুক তাক করলো রহমত মাহমুদ। সাথে সাথে গুলি দিয়ে লাগলো মিনুর কপালে। মিনু আপা, এই বেয়াদব, একবার হাতটা খোল। তুই কি করবি? যা করার আমরাই করবো। বলেই একটা ছুরি নিয়ে এগিয়ে গেল গোলজার মাহমুদ। সেজুতির গলায় কাজটায় ছুরি চেপে ধরল। সেজুতি বলল, তোরা কেউ রক্ষা পাবি না, তোদের। আর বাকি কথা বলার আগেই গোলজার মাহমুদ তার গলায় ছুরি চালিয়ে দেয়। সাথে সাথেই রক্তের বন্যা বয়ে যায়। এদিকে শেহরিশ কেঁদে কেঁদে প্রায় নাজেহাল অবস্থা। গোলজার মাহমুদ এবার শেহরিশের দিকে এগিয়ে যায়, গিয়ে জোরে তার ঘাড়ে একটা আলতো করে কোপ মারে। শেহরিশ আরও জোরে জোরে কাঁদতে থাকে। রহমত মাহমুদ বলে, ছেড়ে দাও, এমনি মাসুম মতন দেখতে, আর ও বা কি করবে? এতগুলো প্রাণের বদলে একটা প্রাণ না হয় জীবিত থাক। গোলজার মাহমুদ আর রহমত মাহমুদ তাদের চেলাদের নিয়ে বার হয়ে যায়, আর শেহরিশ কিছুক্ষণ পর কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যায়। সকাল 7টা। ভাবি কই? আজ দুধ নেবেন না নাকি? দুধওয়ালা কোনো উত্তর না পেয়ে বাড়ির ভিতরে ঢুকে, বাড়ির দরজা খোলাই ছিল। সে ভিতরে ঢুকে দেখে পুরো ফ্লোরে রক্তে রক্তে ছেয়ে আছে। ভয়ে তাড়াতাড়ি বার হয়ে এসে পুলিশকে খবর দেয়। পুলিশ আগে থেকেই জানতো যে এগুলো গোলজার মাহমুদ আর রহমত মাহমুদের কাজ, এবং তদন্ত তাই পেয়েছে, কারণ অনেক আগেই থেকে আরিয়ান তাদেরকে খুঁজে বেড়াচ্ছে। আর পুলিশও কিন্তু তারা এমনভাবে গা ঢাকা দিয়েছিল, তাদেরকে খোঁজা সম্ভব হয়ে ওঠেনি। শেহরিশকে তারা হসপিটালে চেক আপে পাঠায়, আর বাকিদের লাশগুলো পোস্টমর্টম করতে পাঠায়। আর পুলিশ হামিদকে ফোন দিয়ে সবটা জানায়। তারা এমার্জেন্সি ফ্লাইটে করে দুপুর 2টার দিকে বাংলাদেশে আসে। আসরে আজানে তাদের সকলের মাটি দেয়া হয়। আরিয়ান সবটা জানে। সে ছোট হলেও অনেকটা শক্ত আর বুদ্ধিমতী। সে মুখ দিয়ে একটা শব্দ বার করেনি, শুধু জানে যে তার আব্বু আম্মু আর মিনু ফুপির খুন গোলজার মাহমুদ ও রহমত মাহমুদ করেছে। আয়ান হামিদকে বলে, আমাকে শেহরিশের কাছে নিয়ে চলো। হামিদ এই ছোট্ট ছেলের সাহস দেখে অবাক হচ্ছে। কেমনভাবে একটা ছেলে এতটা শক্ত হতে পারে, তাও এই বয়সে। হামিদ আয়ানকে নিয়ে হসপিটালে যায়। গিয়ে দেখে শেহরিশ ঘুমাচ্ছে। তাকে ঘুমের ইঞ্জেকশন পুশ করা হয়েছে। এখন সে মোটামুটি সুস্থ। সেই দিন আয়ান আর শেহরিশের সাথে কথা বলতে পারেনি, শুধু তাকে দেখেই গেছে। 3 দিন পর আজ হামিদ আয়ানকে কানাডাতে নিয়ে যাবে, এবং সে পুলিশদেরকে বলেছে তদন্ত চালিয়ে যেতে। গোলজার মাহমুদ আর রহমত মাহমুদকে যে কোনো মতেই আটক করতে। আয়ানকে হামিদ বুঝিয়েছে যে শেহরিশের শরীর অসুস্থ, তাই সে এখন দেশে থাকবে। আয়ান সেটাই বুঝেছে। সে বলল, শেহরিশ কোথায়?
তখনই রহিম শেহরিশকে আয়ানের সামনে নিয়ে আসে। আয়ান শেহরিশকে তার ঘাড়ের কাঁটাটাতে ভালোভাবে পরখ করলো। তারপরই সে তার একটা ছোট্ট ব্রেসলেট শেহরিশের হাতে দিল আর বলল, আবার দেখা হবে আমাদের। তারপর তারা রওনা দেয় কানাডার উদ্দেশ্যে। এইভাবে কেটে যায় অনেকগুলো বছর। আয়ান যত বড় হয় তার মধ্যে তত প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে। আর অন্য কোনো কথাই মাথায় থাকে না। সে তার চেলাদের খুঁজতে লাগিয়ে দিয়েছিল গুলজার মাহমুদ আর রহমান মাহমুদকে। তারা এমনভাবে গা ঢাকা দিয়েছে যে পুলিশ পর্যন্ত তাদেরকে খুঁজতে সক্ষম হয়নি। আয়ান তাদেরকে তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কোনো মতে তারা ধরা দিচ্ছে না। সে প্রথমে একটা মেয়ের সাথে রিলেশনে গেছিল, কিন্তু মেয়েটা তাকে চিট করেছিল। তাই তারপর থেকে তার কোনো মেয়ের প্রতি বিশ্বাস আসে না। তার কাছে সব মেয়ে চরিত্রহীন আর টাকা ছাড়া কিছুই বোঝে না। বর্তমানে বাংলাদেশের মাটিতে পা রেখেছে আয়ান মির্জা। সঙ্গে সঙ্গে সে অন্তুকে কল করলো, লোকেশন পাঠা, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ। তারপর অন্তু আয়ানকে লোকেশন পাঠালে আয়ান আর শিহাব পৌঁছে যায় সেই কাঙ্ক্ষিত ঠিকানায়। একটা অন্ধকার নির্জন জঙ্গলের মধ্যে একটা কুটিরে পৌঁছার আয়ান আর শিহাব সেখানে আগে থেকে উপস্থিত ছিল অন্তু সহ আরও কিছুজন। আয়ান এবার ভিতরে ঢুকে গিয়ে দেখে একটা অন্ধকার ঘরের মধ্যে হাত পা বাঁধা অবস্থায় আধমরা হয়ে পড়ে আছেন রহমত মাহমুদ। কোনো হেলদোল নেই তার। আয়ান সেটা দেখে জোরে জোরে ঘর কাঁপানো হাসি দিয়ে উঠল। হ্যাঁ স্যার, বলুন। আধমরা হয়ে আছে কেন? ঠিক করে জাগাও রে। ওর সাথে অনেক হিসাব নিকাশ বাকি। আর গুলজার মাহমুদের খবর পেয়েছিস? স্যার, অনেক চেষ্টা করছি মুখ দিয়ে বার করার, কিন্তু ব্যাটা মুখই খোলেই না। আপনি চেষ্টা করে দেখেন, বার করতে পারেন কি? আয়ান এবার রহমত মাহমুদের সামনাসামনি একটা চেয়ার নিয়ে বসে বলল, কি হলো, এমন আধমরা হয়ে আছিস কেন? ওঠ, তোর সাথে আমার অনেক বছরের পুরনো হিসাব নিকেশ বাকি। কি ভেবেছিলিস কি এত সহজে পার পেয়ে যাবি? কথাটা বলেই পাশে থাকা পানির গ্লাস থেকে পানি নিয়ে ছুঁড়ে মারলো রহমত মাহমুদের মুখে। সাথে সাথেই কিছুটা পরিবর্তন দেখা গেল রহমত মাহমুদের। সে এবার সামনের দিকে চাইলো, তারপর বলল, ছেড়ে দে আমায়, ভালো কাজ করছিস না, এর ফল কিন্তু ভালো হবে না বলে দিলাম। শালার মুখ দেখ, আধমরা হয়ে পড়ে আছে, তাও জবান কাঁচির মতো চলছে। এত জোর তোর? তুই আমার কিছু করতেই পারবি না, ছেড়ে দে বলছি। দেখবি কি করতে পারি। কথাটা বলেই আয়ান শিহাবকে বলে, শিহাব দে। আয়ান শিহাবকে বলতেই শিহাব সঙ্গে সঙ্গে আয়ানের হাতে একটা ধারালো ছুরি আর পিস্তল ধরিয়ে দেয়। আয়ান এবার উঠে দাঁড়িয়ে রহমত মাহমুদের দিকে ঝুঁকে তার হাতে থাকা ছুরিটা গলার সাইডে তাক করে বলে, কি দেই একটা কোপ গলাতে কেটে, তারপর এই জবানের কত জোর আমি দেখব। বল গুলজার মাহমুদ কোথায়, না হলে একদম শেষ করে দিব। রহমত মাহমুদ ব্যথায় চিৎকার করে উঠলেন। ছটফট করতে করতে বললেন, আয়ান এবার প্রচণ্ড রেগে যায়। না, তুই মুখ খোলার বান্দা নস। মুখ খুললে ও মরতিস, না খুললে ও মরতিস। তাহলে আর দেরি কেন, এখনই মর। গুলজার মাহমুদকে আমি ঠিক খুঁজে বের করব। কথাটা বলেই আয়ান ছুরি নিয়ে রহমত মাহমুদের শার্টের বোতামের এক এক করে টান দিয়ে ছিঁড়ে ফেলে। তারপর পিস্তলটা বার করে রহমত মাহমুদের দিকে তাক করে আর বলে, রহমত মাহমুদের মুখে এই কথাটা শোনা মাত্রই আয়ানের মাথায় আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে। সে প্রচণ্ড রেগে যায়। সে তার হাতে থাকা ছুরিটা দিয়ে কোপ বসে রহমত মাহমুদের চেয়ারের সাথে বেঁধে থাকা বাম হাতে। বল গুলজার মাহমুদ কোথায়, না হলে একদম শেষ করে দিব। রহমত মাহমুদ ব্যথায় চিৎকার করে উঠলেন। ছটফট করতে করতে বললেন, বলবো না, ভালোই ভালোই বলছি, আমাদের ছেড়ে দে, নয়তো খুব খারাপ হয়ে যাবে কিন্তু। বলবি না, দাঁড়া। কথাটা বলেই ছুরিটা নিয়ে এবার কোপ বসায় ডান হাতে। রহমত মাহমুদের হাত পা বাঁধা থাকায় সে ঠিকমতো নড়াচড়া করতেই পারছে না। আয়ান আবারও বলে উঠল,
শেষবারের মতন বলছি, বলবি হ্যাঁ কি না, ভেবে চিন্তে উত্তর দিবি, না হলে কিন্তু একদম উপরে পাঠিয়ে দিব। আমার কাছে তোর জন্য ফালতু টাইম নেই। রহমত মাহমুদ বলল, আমি কোনোদিনও বলবো না। ভালোই ভালোই বলছি, ছেড়ে দে আমায়। আয়ান এবার প্রচণ্ড রেগে যায়। না, তুই মুখ খোলার বান্দা নস। মুখ খুললেও মরতিস, না খুললেও মরতিস। তাহলে আর দেরি কেন? এখনই মর। গোলজার মাহমুদকে আমি ঠিক খুঁজে বের করব। কথাটা বলেই আয়ান ছুরি নিয়ে রহমত মাহমুদের শার্টের বোতামের এক এক করে টান দিয়ে ছিঁড়ে ফেলে। তারপর পিস্তলটা বার করে রহমত মাহমুদের দিকে তাক করে আর বলে, আমার আব্বুরে গুলি করে মেরেছিলিস বল তোরা? আমার মা, আব্বু আর মিনু ফুপি আর আমার শ্রেহর ঠিক কতটা কষ্ট হয়েছিল সেটা আজ তুই বুঝবি। তোর জন্য সেহু আজ আমার থেকে এত দূরে। আজ আমার এই অবস্থার দায়ী একমাত্র তোরা। কথাটা বলে জোরে গর্জে উঠল আয়ান। সাথে সাথে 5-6টা গুলি গিয়ে লাগলো রহমত মাহমুদের উন্মুক্ত বুকে। রহমত মাহমুদের চোখ মুখ খিচে বার হয়ে গেল। আয়ান বলল, অন্তু, শিহাব, এবার ওরে পিস পিস করে কেটে কেটে পুকুরে ফেলে দাও। এর মতো মানুষের জন্য কবরে জায়গা নেই। আর সব ভালোভাবে পরিষ্কার করবি, রহমত মাহমুদের কোনো রকম চিহ্ন যেন না থাকে। আয়নের কথা মতো তারা সবাই তাই করলো। তারা রহমত মাহমুদকে পিস পিস করে কেটে একটা বস্তার মধ্যে পুরে আয়ন সহ সবাই যায় জঙ্গলের মধ্যে থাকা একটা পুকুরে। সেখানে গিয়ে তারা সবাই সেটা পুকুরের মাছেদের খাদ্য হিসাবে ঢেলে দেয়। আয়ান বলে, তুই মাছেদেরই খাবারের জন্য। তারপর তারা সেখান থেকে চলে আসে সেই কুঠিরে। শিয়াব, আমার লাগেজ থেকে একটা শার্ট আর প্যান্ট বার করে আন। আয়নের কথা মতো শিয়াব একটা শার্ট আর প্যান্ট এনে দেয়। আয়ান আগের জামা কাপড়গুলো ছেড়ে সেই জামা কাপড় পরে রওনা দেয়। ওখান থেকে ফিরতে প্রায় সকাল 7টা বেজে যাওয়া তাদের। আয়নের সাথে অন্তু আর শিয়াবও আছে। আয়ান তাদের বাড়ি আসে, সেখানে কেউ থাকে না। মাঝে মধ্যে কয়েকজন এসে ঘর পরিষ্কার করে দিয়ে যায়। আয়ান আসবে তাই তাদের বাড়ি আবার পরিষ্কার করা হয়েছে। আজ দুপুর 3টের সময় তাদের ফ্লাইট। আয়ান আর শিয়াবের সাথে অন্তুও যাবে কানাডা। আয়ান বাড়ির মধ্যে প্রবেশ করতেই অতীতের কিছু ভাবনা স্মৃতি ভেসে আসে। বাধ্য ছেলের মতো সেই সব এড়িয়ে দোতলায় তার আম্মু আব্বুর রুমে উঠে গেল। খানিকক্ষণ ঘরটায় চোখ বুলিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর লাগেজ থেকে একটা ট্রাউজার আর টি শার্ট নিয়ে বাথরুমে গিয়ে প্রায় আধা ঘন্টা ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ে। কালকে ভালো করে ঘুম হয়নি। আজকে অন্তত সে এত বছর পর একটা শান্তির ঘুম ঘুমাবে। মনের একপাশটা তার একটু হালকা লাগছে। দুপুর 1টা নাগাদ শিয়াবের ডাকে ঘুম ভাঙে আয়ানের। স্যার ওঠেন, কিছু খেয়ে নিন। 3টের সময় ফ্লাইট, 1 ঘন্টার মধ্যে বের হতে হবে। যাচ্ছি। তারপর আয়ান উঠে হাতে মুখে পানি দিয়ে নিচে যায়। অন্তু বাইরে হোটেল থেকে খাবার এনেছে, তারা 3জন মিলে সেটা খেয়ে নেয়। খাওয়া শেষে আয়ান ঘরে আসে, এসে তার ব্যাগপত্র গোছাতে থাকে। হঠাৎ করে চোখ যায় তার মায়ের আলমারিতে। সে অনেক যত্ন সহকারে আলমারিটা খুলে তার মায়ের অনেক জিনিসপত্র দেখতে পায়। হঠাৎ করে এই প্রসন্ন হৃদয়ে মানুষটার চোখ দিয়ে 2-3 ফোঁটা জল পড়ে। সে তার মায়ের বিয়ের শাড়িটা আর কিছু গহনা কি মনে করে তার ব্যাগের মধ্যে পুরে নিল। তারপর যত্ন সহকারে আবার আলমারিটা বন্ধ করে দিল। কিছুক্ষণ পর তারা 3জন রওনা দেয় তাদের গন্তব্যস্থলে। তাদের প্লেন কানাডাতে ল্যান্ড করে পরের দিন সকাল 11:40 প্রায় 20 ঘন্টা 45 মিনিটের জার্নি। তারা সকলেই খুবই ক্লান্ত। একটা ক্যাব ভাড়া করে তারা তাদের বাড়ি পৌঁছায়। আজকে আয়ান আর বাড়ি থেকে বের হলো না। সে খুবই ক্লান্ত, তাই তার সারাদিন ঘুমিয়েই কাটালো। রাত্রিবেলা মিস জেনি তাকে ডাকে। তার ডাক শুনে আয়ান উঠে কিছু খেয়ে আবার শুয়ে পড়ল। পরের দিন সকালে উঠে আয়ান অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। মিস জেনিকে সে জানায়, মিস জেনি, আজকে দুপুরে লাঞ্চ করতে আসবো না। কিছুদিন অফিসে যায়নি, অনেক কাজ আছে, আজকে ফিরতে পারবো না। আজকে শেরিশ বাংলাদেশে যাবে, তার আজ সন্ধ্যে 6টায় ফ্লাইট। সাবধানে থাকিস মা, আর তাড়াতাড়ি চলে আসিস। ঠিক আছে মিষ্টিমা, তুমি চিন্তা করো না। আর আমি তাড়াতাড়ি চলে আসবো বলেই সে একটা ক্যাব ভাড়া করে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়। আয়ান সারাদিন অফিসে কাজ করে অনেকটা ক্লান্ত হয়ে সে বাইরে বার হয়ে তাদের অফিসের সামনে থাকা একটা ছোট্ট পার্কে এসে ধূমপান করছে।
এদিকে শেরিস যে ক্যাবে করে যাচ্ছিল সেই ক্যাবটা হঠাৎ মাঝপথে খারাপ হয়ে যায়। ম্যাম, আপনি একটু ওয়েট করেন। আমার সহপাঠীকে বলছি, ও এক্ষুনি অন্য একটা ক্যাব নিয়ে আসছে। আশা করছি আপনার লেট হবে না। শেরিস মাথা নাড়িয়ে বলল, কোনো সমস্যা নাই, আমি এমনিতেই 30 মিনিট আগে বাড়ি থেকে বার হয়েছি। আমি তাহলে সামনে পার্কে গিয়ে ওয়েট করি, উনি আসলে আপনি আমাকে ডাক দিন। আচ্ছা ম্যাডাম। শেরিস তার লাগেজ নিয়ে পার্কে গিয়ে একটা বেঞ্চিতে বসে তার পরনে একটা ঢোলা জিন্স প্যান্ট আর একটা হাঁটুর নিচ পর্যন্ত কুর্তি আর মাথায় হিজাব। হঠাৎ আয়ানের চোখ যায় চেয়ারে বসে থাকা মেয়েটার দিকে। খানিকক্ষণ ভ্রু কুঁচকে তাকায় মেয়েটির দিকে, তারপর হাতে থাকা সিগারেটটা ফেলে একটা হাসি দিয়ে এগিয়ে যায় মেয়েটির দিকে। তারপর একটু ভাব নিয়ে বলে, বাহ মিস শেরিস, আজ আপনি এখানে? হঠাৎ অপরিচিত করুণর মুখে নিজের নাম শুনে চমকে মাথা তুলে তাকায় শেরিস। সে যেটা দেখে সেটার জন্য একদম প্রস্তুত ছিল না। সে থতমত খেয়ে বলে, আপনি? কেন, ভয় করলেন নাকি? আসলে শেরিসের কথার মাঝে আয়ান বলে উঠল, আপনার ফোনটা একটু দিন তো। না, আসলে আমার ফোনটা তো হঠাৎ সুইচ অফ হয়ে গিয়েছে, তাই একটা খুব এমার্জেন্সি কল করব। শেরিস রীতিমতো কাঁপতে শুরু করে দিয়েছে। সে কিছু না বলে কম্পিত হাতে ফোনটা এগিয়ে দেয় আয়ানের দিকে। আয়ান মুচকি হেসে ফোনটা ধরায় শিয়াবকে বলে, হ্যালো, কে? আয়ান গম্ভীর কণ্ঠে বলে, আয়ান। জি 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 স্যার, বলুন। 5 মিনিটের মধ্যে অফিসের সামনের পার্কে গাড়ি নিয়ে হাজির হ, বলেই কলটা কেটে দেয়। আয়ান এবার শেরিসের পাশে গা ঘেঁষে বসে। শেরিস পাশে একটু সরে যেতে নিলেই আয়ান শেরিসের কোমর জড়িয়ে আরও কাছে আনে। শেরিস হতভম্ব হয়ে সে বলে, আয়ান এবার শেরিসের আরও একটু কাছে গিয়ে কানের লতিতে ঠোঁট ঠেকিয়ে বলতে শুরু করে, কেন, সেই দিন রাতে তো নিজেই এসেছিলে আমার কাছে, আজ না হয় আমি আসলাম। আজকে তোমার কাস্টমার না হয় আবার আমিই হই। ট্রাস্ট মি, আগের থেকে আরও। শেরিসের কান দিয়ে মনে হয় আগুন বার হলো না। সে বাকি কথাটা আর শুনতে পারলো না। সে উপায় না পেয়ে সেই রাতে এসেছিল তার কাছে, তাই বলে লোকটা তাকে এত খারাপ বলতে পারলো? সে এবার প্রচণ্ড রেগে যায়। আয়নার থেকে কোনো মতে জোরপূর্বক নিজেকে ছাড়িয়ে উঠে দাঁড়িয়ে বলে, কি ভেবেছেন কি আপনি আমার? যা ইচ্ছে তাই বলবেন, চলে যান এখান থেকে। হ্যাঁ, আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ, কিন্তু একটা মানুষের পরিস্থিতি না যেতে কিছু বলার অধিকার আপনার নেই। আমার আপনার চুক্তি ছিল 1 রাতের জন্য, সেটা মিটে গিয়েছে, তো তারপরে আপনার আর কোনো অধিকার নেই আমার উপর। আয়ন নেশাত্মর কণ্ঠে বলে, তাহলে আবার চুক্তি করি, এবার 1 দিন না, দিনটা আরও একটু বাড়িয়ে দিয়েন, বদলে যত ইচ্ছে তত অ্যামাউন্ট নিয়েন। এবার আয়ান উঠে শেরিসের কানের কাছে গিয়ে বলে, আমার না আপনার প্রতি অনেক ইন্টারেস্ট আসছে, প্লিজ না করবেন না। শেরিস এবার রেগে আয়নের গালে একটা জোরে চড় বসিয়ে দেয় আর বলে, মুখ সামলেই কথা বলেন, আপনার কোনো অধিকার নেই এইসব বলেন। আয়নের চোখ মুখ লাল হয়ে যায়। তার বুঝে উঠতে কয়েক সেকেন্ড সময় লাগলো যে যে তার সাথে কি হয়েছে। সাথে সাথে সে শেরিসের হাত ধরে জোরালো কণ্ঠে বলে ওঠে, তুই আমার গায়ে হাত তুলেছিস? তুই আয়ান মির্জার গায়ে? শালার রাস্তার মেয়ে কোথাকার, চল আমার সাথে। আয়ান মির্জার নামটা শুনে শেরিসের বুকটা ধক করে উঠল। তারপরই মনে মনে বলল, না, এ আয়ান সেই আয়ান নয়। তারপর জোর গলায় বলে উঠল, কোথায় যাব আমি আপনার সাথে? দেখেন, ভালোই ভালোই বলছি, ছেড়ে দিন। কে শোনে কার কথা? শেরিসের হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে আয়ান। শেরিস আয়ানের হাত ধরে চেষ্টা করছে ছাড়ানোর। আয়ানের এবার বিরক্ত লাগলো। সে শেরিসকে সামনের দিকে দিয়ে কাঁধে তুলে নিয়ে যেতে লাগলো। শেরিস আয়ানের থেকে ছাড়ানোর জন্য তার পিঠে কিল মারছে, ছোটাছুটি করছে, কিন্তু কিছুতেই ছাড় পাচ্ছে না। আয়ান পার্ক থেকে বার হতেই দেখে শিয়াব গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। আয়ান গিয়ে দরজা খুলে শেরিসকে ড্রাইভিং সিটের পাশে বসিয়ে সিট বেল্ট পরিয়ে তাড়াতাড়ি করে নিজে গিয়ে ড্রাইভিং সিটে বসে পড়ে, গাড়ি লক করে দেয়। আয়ান শিয়াবকে বলে, পার্কের মধ্যে একটা লাগেজ আছে, ওটা সময় মতো আমার বাড়িতে পৌঁছে দিবি।
আর এখন তুই কোনো প্রশ্ন করবি না। তোর কোনো প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। শুধু এইটা জেনে রাখ, তোর দ্বারা যে কাজটা হয়নি সেটাই করেছি। শিহাব থ হয়ে দাঁড়িয়ে রইল, আর আয়ান গাড়ি স্টার্ট দিতে যেতে লাগলো। এদিকে শেরিস সিট বেল্ট খোলার প্রচুর চেষ্টা করছে আর কান্না করতে করতে চেঁচাচ্ছে, কিন্তু আয়ান এক হাত দিয়ে ধরে রেখে দিয়েছে। আয়ানের গাড়ি চালাতে অসুবিধা হচ্ছে, তাই কিছু দূর গিয়ে সে গাড়িটা একপাশে দাঁড় করিয়ে জোরপূর্বক শেরিসের হিজাবটা খুলে দেয়। শেরিস চিৎকার করে বলে, কি করছেন কি? শেরিস তার হাত দিয়ে আয়ানকে কিলঘুষি মারতে লাগলো। আয়ান এবার শেরিসের হিজাবের ওড়নাটা নিয়ে তার হাতগুলো বেঁধে দেয়। দেখেন, একদম ভালো হচ্ছে না, কিন্তু ছেড়ে দিন বলছি আমায়। আমি আপনার কি ক্ষতি করেছি? ভালোই ভালোই কথা মেনে নিলে সব কিছু ভালোভাবেই হতো। আপনি যা ভাবছেন আমি অমন মেয়ে নই। বলেই শেরিস জোরে জোরে কান্না করতে লাগলো। এই চুপ কর বলছি। শেরিস তাও জোরে জোরে কান্না করছে। এবার আয়ান তার পকেট থেকে রুমাল বার করে তার মুখ বেঁধে দিল। শেরিস প্রচণ্ড চেষ্টা করেও পারছে না ছাড়াতে। কিছুক্ষণের মধ্যে তারা আয়ানের বাড়িতে পৌঁছালো। আয়ান শেরিসকে তার ঘরে নিয়ে গিয়ে সোফায় বসিয়ে শেরিসের মুখ আর হাত খুলে দেয়। হাত আর মুখ খুলতে শেরিস আয়ানের কলার চেপে ধরে বলে, এই, তুই কোন সাহসে আমাকে এখানে নিয়ে এসেছিস? তোমারই তো ভালো, কয়দিন আমার সাথে থাকলেই নিজের ইচ্ছে মতন টাকা পেয়ে যাবে। আয়ান এবার শেরিসের দিকে নিচু হয়ে নেশাত্মক কণ্ঠেই বলে, আমার তোমার আগে কোনো মেয়ের প্রতি এমন ইন্টারেস্ট আসেনি। তুমি জানো, খুব হট অ্যান্ড সেক্সি। কথাটা শোনা মাত্রই শেরিস আয়ানের গালে আবারও কষে একটা থাপ্পড় মারে। এবারে থাপ্পড়টা সে পুরো গায়ের জোরে মেরেছে। আয়ান এবার আর নিজেকে সামলাতে না পেরে শেরিসকে তুলে জোর করে খাটের উপরে ফেলে দেয়। বিছানাটা নরম হওয়ায় শেরিসের লাগলো না। আয়ান এবার নিজের শার্ট খুলতে খুলতে এগোয় শেরিসের দিকে। মেয়ে, কাজটা ভালো করলি না। ভেবেছিলাম কিছু করব না, কিন্তু না, তুই আয়ান মির্জাকে খেপিয়ে দিলি। শেরিস এবার ঢোক গেলে সে বলে, দেখেন, আপনি আমার ক্ষতি করবেন না, এটা কিন্তু ঠিক হচ্ছে না। আয়ান বাঁকা হাসে, তারপর বলে, তোরে কি নষ্ট করব, তুই এমনিই নষ্ট। আয়ান এবার এগিয়ে এসে পুনরায় তার হাতগুলো ওড়না দিয়ে বেঁধে দেয় এবং এক টানে শার্ট খুলে ছুঁড়ে মারে মেঝেতে, এবং তারপর শেরিসের ঠোঁটের সাথে ঠোঁট মিশিয়ে দেয়। শেরিক অনেক চেষ্টা করছে, কিন্তু শক্ত পুরুষালী দেহের সাথে সে পেরে উঠছে না। শেরিস বারবার কান্না মিশ্রিত স্বরে অনুরোধ করছে, প্লিজ আমাকে ছেড়ে দিন, প্লিজ। আয়ান এবার শেরিসের জামার ফিতা এক টানে ছিঁড়ে ফেলে। জামার ফিতাটা ছিঁড়ে যাওয়ায় শেরিসের কলার বোন দেখা যাচ্ছে, আর মুহূর্তেই শেরিসের কলার বোন কামড় দেয়। সাথে সাথে শেরিস চোখ খিচে বন্ধ করে নেয়। আয়ান এবার তার শরীরের সমস্ত ভার শেরিসের উপর ছেড়ে দেয়, কিন্তু শেরিস তাতেও দম নেই। সে প্রচণ্ড চেষ্টা করছে আয়ানকে তার কাছ থেকে সরানোর, কিন্তু কোনো ক্রমেই পারছে না শেরিস। আয়ানের মতো প্রবল শক্তিশালী পুরুষকে দ্বিতীয়বারের ন্যায় সামলাতে হিমশিম খাচ্ছে শেরিস। সময় যত বেড়ে চলেছে ততই আয়ানের উন্মাদনা ক্রমশ বেড়েই চলেছে। শেরিস তার মুখ দিয়ে একটা শব্দ বার করতেই পারছে না, কারণ তার ঠোঁট জোড়া দখল করে রেখেছে আয়ান। খানিকক্ষণ পর তার ঠোঁটে দণ্ড দ্বারা আঘাত করছে আয়ান। শেরিসের চোখ দিয়ে শুধু উষ্ণ তরল গড়িয়ে পড়ছে। প্রায় অনেকক্ষণ পর আয়ান শেরিসকে ছেড়ে দেয় এবং শেরিসের হাতের বাঁধন খুলে দেয়। আয়ান শেরিসের বুকে মুখ গুজে শুয়ে থাকে। শেরিসের শরীরে বিন্দুমাত্র শক্তি অবশিষ্ট নেই। মেয়েটা হঠাৎ শারীরিক ও মানসিক উভয় দিক দিয়ে ভেঙে পড়েছে। আয়ানের ভার সে নিতেই পারছে না, আবার তাকে সরানোর মতো শক্তি তার নেই। তাই চুপচাপ আয়ানকে বুকে নিয়েই শুয়েছিল আর নীরবে চোখের পানি ফেলছিল। আয়ান সব কিছু বুঝে না বোঝার ভান করেছিল। কিছুক্ষণ পর আয়ান শেরিসের দিকে তাকায়, তারপর হঠাৎ করে শেরিসের ঠোঁট জোড়া আবার দখল করে কামড়ে ধরে। শেরিস আবার চোখ খিচে বন্ধ করে নেয়। কিছুক্ষণ পর আয়ান শেরিসের ওষ্ঠ ছেড়ে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। শেরিস কোনো রকমে উঠে জামা কাপড় নিয়ে গায়ে জড়িয়ে নেয়। শেরিসের নিস্তেজ দেহ নিয়ে বিছানায় পড়ে আছে। সারা রাতে নির্যাতনের যন্ত্রণায় তার চোখের পাতা পর্যন্ত ভারী হয়ে এসেছে। সে শুয়ে শুয়ে ভাবছে, তাকে যেভাবেই হোক এখান থেকে পালাতে হবে। এখানে থাকলে ওই পিশাচ তাকে ছিঁড়ে খুঁড়ে খাবে।
শেরিসের ভাবনার মাঝে আয়ান ওয়াশরুম থেকে বের হয়ে আসলো। শাওয়ার নিয়েছে, যার ফলে তার কোমরে শুধুমাত্র তোয়ালে পেঁচানো। উন্মুক্ত শরীরে পানির বিন্দু মাত্রগুলি চিকচিক করছে, চুল থেকে চুইয়ে চুইয়ে পানি পড়ছে। আয়ান শেরিসের দিকে একবারও তাকালো না। শেরিস আয়ানকে দেখে তার দুর্বল শরীরটা নিয়ে কোনো মতে শোয়া থেকে উঠে বসেছে। সে ভয়ে এক কোণে জড়সড় হয়ে বসে আছে। আয়ান আয়ান তা দেখে বাঁকা হাসল। শেরিস এবার কণ্ঠে জোর এনে বলে ওঠে, আমি এখান থেকে পালিয়ে যাব। আপনি আমি আপনার কোনো খেলনা নই যে আপনি আমাকে এখন তুলে এনে শারীরিক অত্যাচার করবেন, আর আমি কোনো রাস্তার মেয়ে নই। আয়ান এবার জোরে হাসল। সে আস্তে আস্তে শেরিসের দিকে এগোতে লাগলো। তার পা দুটো টেনে তাকে বসা থেকে শুইয়ে দিয়ে তার উপরে উঠে ঠোঁট জোড়া একেবারে দখল করে নেয়। শেরিস অনেক চেষ্টা করে ছাড়াতে, কিন্তু আয়ান তার হাত দুটো চেপে ধরে রেখেছে। প্রায় 5 মিনিট পর তার ঠোঁট ছেড়ে দেয়। শেরিস জোরে জোরে হাঁপাতে থাকে। তা দেখে আয়ান আবার তার ঠোঁটের সাথে ঠোঁট মিশিয়ে দেয়। এবার আস্তে আস্তে গলার দিকে নেমে আসে। আয়ান আর একটু গভীরে স্পর্শ করতে যাবে, তখনই শেরিস কান্না মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, প্লিজ ছেড়ে দিন, আমি এখানে থাকতে চাই না, আমি অনেক দূরে চলে যাব, প্লিজ আমাকে ছেড়ে দিন। তুমি আমার সাথে এখন থাকবে, আমি তার বদলে টাকা দেব যেটা তুমি চাও। আর তখন আমার থাপ্পড়ে না মারলে এই অবস্থা হতো না। যে আয়ান মির্জার সামনে কথা বলতে সবাই ভয় করে, তাকে তুমি থাপ্পড় মারলে। এখন এত সহজে তো এই আয়ান মির্জার কবল থেকে বাঁচতে পারবে না। আর দ্বিতীয় কথা, এখান থেকে পালানোর চেষ্টা করলে একটু আগে যা করেছি এর থেকেও খারাপ কিছু হয়ে যাবে বলে দিলাম। তো যা করবে ভেবে চিন্তা করবে। কথাটা বলেই আয়ান ওয়াশরুমে গিয়ে ড্রেস নিয়ে চলে যায় চেঞ্জ করতে। খানিকক্ষণ পর বার হয়ে এসে ডাইরেক্ট নিচে চলে যায়। শেরিসের এত কষ্ট সহ্য না করতে পারায় তার হালকা চোখ লেগে আসে। আয়ান নিচে এসে দেখে শিহাব শেরিসের লাগেজ নিয়ে গিয়েছে। সে মিস জেনিকে বলে, মিস জেনি, এই লাগেজটা উপরে আমার ঘরে দিয়ে আসেন। আয়নের উপরে কেউ কথা বলতে পারে না। মিস জেনি চুপচাপ উপরে ঘরে যায়। গিয়ে দেখে শেরিসের গায়ে ব্ল্যাক বেল্ট জড়িয়ে ঘুমাচ্ছে। মিস জেনির মনে প্রচুর প্রশ্ন আসছে, কিন্তু তার কোনো কথা বলার সাহস নেই। জেনি নিচে এসে দেখে আয়ান ল্যাপটপে কাজ করছে। সে আয়ানকে বলে, কালকে আমার মেয়ে শিফা আসবে, ওর ফাইনাল এক্সাম শেষ হয়ে গিয়েছে। আয়ান বরাবরই মিস জেনিকে প্রচণ্ড শ্রদ্ধা করে। সে তার মায়ের বয়সী, আর তার মা মেয়ে শিফার মধ্যে ছুটিতে আসে। তাদের সম্পূর্ণ খরচ আয়ানই বহন করেছে। শিফাকে সে বোনের মতো ভালোবাসে, আর কারোর সঙ্গে সম্পর্ক ভালো না হলেও শিফার সাথে সম্পর্কটা সে বেশ মধুর করে রেখেছে। আয়ান মিস জেনিকে বলে, বাহ, ভালোই হলো, ঠিক আছে, কালকে তাহলে ওর পছন্দের সব জিনিস রান্না করবেন। অনেক দিন পর পাগলিটা আসছে। মিস জেনি হেসে চলে গেলেন। এদিকে শেরিসের ঘুম ভাঙে রাত প্রায় 9:30-এর দিকে। সে ধীরে ধীরে উঠে বসে তার লাগেজটা দেখতে পায়। সে লাগেজ থেকে জামা নিয়ে গুটিসুটি পায়ে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। এদিকে আয়ান রাতের খাওয়া শেষ করে মিস জেনিকে বলে শেরিসের জন্য একটা খাবারের প্লেট নিয়ে রুমের দিকে যায়। গিয়ে দেখে শেরিস ওয়াশরুমে শাওয়ার নিচ্ছে। সে এবার খাবারটা টেবিলে রেখে সোফায় বসে পড়ে। ভাবতে লাগে আসলে শেরিসকে এতটা কষ্ট দেওয়া ঠিক হয়নি। তার ভাবনার মাঝে ওয়াশরুমের দরজা খোলার আওয়াজে তার ধ্যান ভাঙে। শেরিস ধীরে ধীরে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হয়ে আসছে। সে আয়ানকে দেখে চুপচাপ বিছানার উপরে বসে পড়ে। আয়ান এবার উঠে ড্রেসিং টেবিলে ড্রয়ার খুলে মেডিসিন হাতে নিয়ে শেরিসের দিকে এগিয়ে যায়। শেরিস ভয়ে মূর্তির মতন চুপচাপ বসে আছে। ভাবছে এই বুঝি আবার তার উপরে ঝাঁপিয়ে পড়বে। তার ভাবনাটা ভুল প্রমাণ করে আয়ান তার দিকে মেডিসিন এগিয়ে দিয়ে বলে, এই মেডিসিনগুলো খেয়ে নাও, ব্যথা একটু কমবে। শেরিস মুচকি হাসে। সে বলে, নিজেই ব্যথা দিলেন, আবার নিজে মেডিসিন নিতে বলছেন যাতে ব্যথা কমে যায়। হাসালেন আপনি আয়ান মির্জা। আয়ান কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। সেবার খাবারের প্লেটটা শেরিসের দিকে এগিয়ে দিয়ে বলে, খাবারটা খেয়ে ওষুধটা খেয়ে নাও। কথাটা বলেই সে গটগট করে রুম থেকে বের হয়ে গেল। শেরিস প্রথমে মনে করেছিল কিছু মুখে দেবে না, কিন্তু না খেলে সে আরও দুর্বল হয়ে পড়বে। তাকে এখান থেকে যেভাবেই হোক পালাতে হবে।
এত অত্যাচার সে সহ্য করতেই পারবে না, তাই সে রাতের খাবারটা খেয়ে শুয়ে পড়ে। এদিকে আয়ান রাতে অন্য রুমে গিয়ে ঘুমায়। পরদিন সকালে আয়ান উঠে তার রুমে যায়, গিয়ে দেখে শেহরিশ তখনও ঘুমাচ্ছে। আয়ান ওয়াশরুমে চলে গিয়েছে। ফ্রেশ হয়ে অফিসে যাওয়ার জন্য একেবারে রেডি হয়ে বার হয়। দরজাটা খোলার শব্দে শেহরিশের ঘুম ভেঙে যায়। কোনো রকম কষ্ট করে সে উঠে বসে, দেখে আয়ান আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছে। আয়ান তাকে দেখে বলে, ঘর থেকে এক পা বার করবে না, আমি অফিসে যাচ্ছি। জরুরি কাজে রাতের আগে ফিরবো না। তোমার খাবার সব রুমেই পৌঁছে যাবে। আর যদি পালানোর চেষ্টা করেছ মিস শেহরিশ, তো তখন বলে রেখে দিচ্ছি, তো আমার থেকে খারাপ আর কেউ হবে না। শেহরিশ কিছু না বলে উঠে ওয়াশরুমে চলে যায়। এদিকে আয়ান নিচে আসতেই দেখে শিপা সোফায় বসে আছে। শিপা আয়ানকে দেখেই দৌড়ে তাকে জড়িয়ে ধরে বলে, কেমন আছো ব্রো? ভালো, তুই বল কেমন আছিস? আর এক্সাম কেমন হয়েছে? শিপা জানায়, আমি ভালো আছি, এক্সামও ভালো হয়েছে। আচ্ছা তুই রেস্ট কর, আমি অফিসে যাচ্ছি, একটু ইমার্জেন্সি কাজ আছে, হয়তো ফিরতে রাত হবে। ঠিক আছে ভাইয়া, সাবধানে যেও, আর পারলে তাড়াতাড়ি কাজ শেষ করে বাড়ি এসো। আয়ন হেসে কিচেনে মিস জেনির কাছে গিয়ে বলে, আমি যতক্ষণ না বাড়ি আসবো শেহরিশের যা যা প্রয়োজন আপনি সব ওর রুমে দিয়ে আসবেন। ও যেন রুম থেকে বাইরে বার হতে না পারে। কথাটা শেষ করা মাত্রই আয়ন বেরিয়ে যায়, মিস জেনিকে পাল্টা কোনো কিছু বলার সময় না দিয়ে। দুপুরে মিস জেনি শেহরিশকে খাবার দিয়ে আসতে গিয়ে দেখে সে ব্যালকনিতে বসে আছে। মিস জেনি হেঁকে শেহরিশকে বলে, ম্যাডাম খেয়ে নিয়ে টেবিলে ঢাকা দিয়ে রেখে গেলাম, আর আমি একটু বাইরে বাজারে বার হব। কিছু লাগলে এখনই বলবেন, আমি চেষ্টা করব দিয়ে যেতে। শেহরিশ কোনো উত্তর দিল না। মিস জেনি কোনো উত্তর না পাওয়ায় সে চলে গেলেন। এদিকে আয়ান অফিসে এসেছে। প্রায় সমস্ত কাজই তার কমপ্লিট, কিন্তু গত রাতে ল্যাপটপে একটা প্রজেক্ট নিয়ে কাজ করছিল। সেই ল্যাপটপটি বাড়ি ফেলে এসেছে। আয়ান অন্তুকে জানায়, অন্তু, আমার সাথে আমার বাড়ি যাবি, গিয়ে ল্যাপটপটা তুই নিয়ে এসে বাকি কাজটা কমপ্লিট করিস। আর আমি আসবো না। শিপা অনেক দিন পর বাড়িতে এসেছে, ওকে একটু সময় দি, তাড়াতাড়ি বাড়ি গিয়ে। শিপা নাম শুনতেই অন্তু আনন্দে আতখানা। অন্তু শিপাকে অনেক আগে থেকেই পছন্দ করে। যখন শিপা হোস্টেল থেকে বাড়ি আসতো, অন্তু যে কয়বার কানাডাতে ছিল প্রতিবারই শিপার পিছন পিছন ঘুরেছে। তাকে অনেকবার ভালোবাসার কথা বলার চেষ্টাও করেছে, কিন্তু প্রতিবারই শিপা বুঝে না বোঝার ভান করে এড়িয়ে চলেছে। অন্তু এবার ভাবলো, না, এবার যেভাবেই হোক শিপাকে সে তার মনের কথা বলবেই বলবে। অন্তু আয়নের সাথে আয়নের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। এদিকে শেহরিশ আস্তে আস্তে গুটি গুটি পায়ে রুম থেকে বের হয়ে নিচে আসছে। তার মতে এটাই পালানোর ভালোই টাইম। মিস জেনি বাজারে গিয়েছে আর আয়ান অফিসে, তাকে এখন কেউ আটকাতে পারবে না। সে দরজা খুলতেই অমনি তার চোখ ছানা বড়া। এটা কি দেখছে সে? শেহরিশ ভয়ে আমতা আমতা করে বলে, আপনি? আয়ান রক্তচক্ষু প্রেরণ করে বলে, হ্যাঁ আমি। শেহরিশ পিছনের দিকে যেই না ছুটে পালাতে যাবে, অমনি আয়ানকে টেনে গলা টিপে চেপে ধরে বলে, তোরে আমি বারবার বারণ করেছি না, ওই চার দেয়ালের বাইরে এক পাও ফেলবি না, নয়তো আমার থেকে খারাপ আর কেউ হবে না। কথাগুলো বলতে বলতে আয়ান শেহরিশকে ঠেলতে ঠেলতে গেট থেকে ডাইনিংয়ে নিয়ে আসে। শিপা কিচেনে ছিল, সে দৌড়ে বার হয়ে আসে। ওদিকে অন্তু আর শিপা কিছুতেই বুঝতে পারছে না কি হচ্ছে। এর মধ্যে শেহরিশ বলে ওঠে, আপনার কি অধিকার আছে আমাকে এইভাবে আটকে রাখার? আমি এখান থেকে পালাবো, না হলে আমি মরে যাব, কিন্তু আপনার সাথে আমি থাকবো না। আপনি একজন জঘন্য নোংরা পুরুষ, মানুষরূপী হিংস্র পশু। কথাটা শোনা মাত্রই আয়ানের মাথায় রক্ত উঠে যায়। সে গায়ের জোরে একটা থাপ্পড় মারে শেহরিশকে। থাপ্পড়টা অতিরিক্ত জোরেই ছিল। শেহরিশ দুর্বল থাকায় সে সঙ্গে সঙ্গে জ্ঞান হারায়, সোফায় বসে পড়ে। আর অন্যদিকে আয়ান লম্বা লম্বা পা ফেলে নিজের রুমে চলে যায়। অন্তু আর শিপা পুরো শিপা বলে ওঠে, আরে ও তো বেহুশ হয়ে গেছে অন্তু, আপনি ওকে কোলে তুলে নিয়ে একটু রুমে নিয়ে চলুন না। অন্তু থতমত খায়। সে বলে, আমি কি চরিত্রহীন মনে হয় আর নাকি? আমি কেন অন্যের বউকে কোলে নেব? তুমি অজ্ঞান হও, তোমাকে নিচ্ছি। শিপা বিরক্ত হয়ে বলে,
অন্ত মাথা গরম করাবেন না কিন্তু। আবার কিন্তু আগের মতন করছেন। আর অন্যের ভবিষ্যতে বউ মানে ভাইয়া কি এনাকে বিয়ে করবে? হয়তো, আমার মনে হলো তাই বললাম। তা না হলে আয়ান কাউকে এমন তুলে এনে জোর জবরদস্তি করে রেখে দেয় না। ও আচ্ছা, চলুন এনাকে নিয়ে আমার রুমে চলুন। ভাইয়া তো উপরে চলে গেছে। এনার দেখে মনে হচ্ছে না যে এনার শরীরটা ভালো আছে। বাব্বা, আমি নিয়ে যেতে পারবো না। আয়ানের হাতে গুলি খাওয়ার শখ আমার নেই। হ্যাঁ, তবে আপনার হাতে খেতে পারি। গুলি না, অন্য কিছু। ফাজলামি বন্ধ করবেন অন্তু।